সময়টা তখন 10ম শতাব্দী। সমুদ্রে জলদস্যুদের লুটপাট তখন খুব নিয়মিত ব্যাপার ছিল। আর জলদস্যুদের মধ্যে অন্যতম ভয়ানক গোষ্ঠী ছিল ইউরোপের ভাইকিংরা। মূলত এদের আদি বাসস্থান স্ক্যান্ডিনেভিয়া, অর্থাৎ বর্তমান সুইডেন, নরওয়ে বা ডেনমার্ক এলাকা। তাহলেও এরা নিজেদের লুটতরাজের এলাকা বাড়াতে বাড়াতে একটা সময় গোটা ইউরোপে প্রভাব বিস্তার করে ফেলেছিল। এরা একই সঙ্গে দক্ষ নাবিক এবং তার সঙ্গে অস্ত্র চালনাতে এবং যুদ্ধকৌশলেও অভিজ্ঞ এবং প্রায় অপ্রতিরোধ্য। ভারত মহাসাগর এলাকায় তাদের আধিপত্য খুব বেশি সেই সময় ছিল না। তবে কোনো কোনো ভাইকিং গোষ্ঠী এই এলাকায় নিজেদের আধিপত্য ছড়ানোর চেষ্টা করেছিল। তবে যেখানেই 2 বা ততোধিক ভাইকিং গোষ্ঠী নিজেদের লুটতরাজ করতে চায়, সেখানেই 2 গোষ্ঠীর মধ্যে লড়াই অনিবার্য। ভাইকিংদের পতাকা হলো ড্রাগনের ছবি আঁকা পতাকা। এই মুহূর্তে একটি ভাইকিংদের দল ভারত মহাসাগর এলাকায় এখনকার মালদ্বীপসের কাছাকাছি জায়গা দিয়ে বেশ কয়েকটি জাহাজ নিয়ে যাচ্ছে। 5টা জাহাজ নিয়ে অভিযানে বেরিয়েছিল ওরা, কিন্তু এই অঞ্চলের সমুদ্রের ডুবো পাহাড়গুলোকে ঠিক বুঝতে না পারার কারণে একটা জাহাজ আগেই ডুবে গেছে ওদের। হাওয়ার তেজ ভোর রাতের দিক থেকে ধীরে ধীরে বাড়ছে, সমুদ্র অশান্ত হয়ে উঠছে, ঝড় উঠবার সম্ভাবনা প্রবল। তবে ঝড়ের সাথে যুদ্ধ করতে ভাইকিংরা অভ্যস্ত। 2টি জাহাজেই প্রতিটিতে 10 জোড়া করে দাঁড় এবং সেগুলি টানবার মতো মাঝিদের দল আছে। তারা খুব জোর লাগিয়ে দাঁড় টানছে। মাস্তুলে যে নজরদার ছিল সে সবাইকে হঠাৎ সতর্ক করে দিল। সামনে একটা জাহাজ দেখা যাচ্ছে, মাথায় ড্রাগন আঁকা পতাকা, মনে হচ্ছে ভাইকিংদের জাহাজ। এই জাহাজের ক্যাপ্টেন হলো হ্যারি, যদিও এই পুরো দলটার নেতা হলেন হ্যারির বাবা হেনরিক। তিনি কিছুটা পিছনে আরও 3টি জাহাজ, যার মধ্যে কয়েকটিতে মালপত্র ছিল, সেগুলো নিয়ে আসছিলেন। হ্যারি বয়সে নবীন হলেও যথেষ্ট সাহসী, দক্ষ যোদ্ধা এবং নেতৃত্ব দিতে সক্ষম। সঙ্গে রয়েছে পুরো দলের মধ্যে সবথেকে অভিজ্ঞ সদস্য জর্ডান। সে পুরো দলের মধ্যে সেকেন্ড ইন কমান্ড। সময়টা তখন সকালবেলা, আন্দাজ 6টা হবে। চারিদিকে ভালোই কুয়াশা, তার মধ্যে দিয়ে অল্প অল্প দেখা গেল বেশ কয়েকটা জাহাজ এদিকেই আসছে। সত্যি জাহাজগুলির মাথায় ড্রাগন আঁকা পতাকা উঠছে। হ্যারি একটা চোঙা নিয়ে বেশ জোরে হেঁকে দিল, সবাই সাবধান হয়ে যাও, সামনে ভাইকিংদের জাহাজ। এই কথা বলার মানে হলো সামনাসামনি 2 ভাইকিং গোষ্ঠী এসে যাবার মানে সংঘর্ষ লাগবার সম্ভাবনা। 2টো জাহাজেই প্রত্যেকটা মানুষ তৈরি হয়ে নিল যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে। প্রায় মাস দেড়েক আগে যখন প্রথম ওরা এই অঞ্চলে অভিযানে বেরিয়েছিল, তখন ওদের মনে হয়েছিল হয়তো অন্য কোনো গোষ্ঠী তার আগে আসেনি এই এলাকায়, কিন্তু এবারে যুদ্ধ লাগবেই। এই মুহূর্তে হ্যারির কাছে 2টি জাহাজ আর উল্টো দিকের জাহাজ 5টি। কিছুক্ষণের মধ্যে উল্টো দিকের জাহাজগুলি কাছাকাছি এসে পড়ল। ততক্ষণে সূর্য উঠে গেছে এবং দিনের আলো বেশ কিছুটা ফুটেছে। হ্যারি ভালো করে লক্ষ্য করে দেখল যে প্রতিপক্ষের জাহাজগুলোর বেশ কিছু জায়গা ভাঙাচোরা, অর্থাৎ যুদ্ধ হয়েছে আগেও। জাহাজের নজরদার মাইকেল হ্যারিকে এসে বলল, ছোটবাবু, ওদের কাছে জাহাজ আমাদের থেকে বেশি, তবে আমাদের লোকেরা বেশি ভালো তলোয়ার আর বর্শা চালাতে পারে। ওদেরকে হারিয়ে দিতে পারবো মনে হয়। হ্যারি একটু হেসে বলল, কি হবে এগুলো ভেবে? আমরা ভাইকিংরা ওদিকের লোকেদের সংখ্যা ভেবে লড়াইতে নামি না। আমাদের দলের সবাই লড়াই করতে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি নির্দেশ দিলেই ওরা আক্রমণ করবে। যাই হোক, সেটার আগে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। একটু ভেবে নিল হ্যারি। জায়গাটা অচেনা জায়গা, মাথা ঠান্ডা রেখে এগোতে পারলে হয়তো যুদ্ধ না করে কিছু চুক্তি করে এগোনো যেতেও পারে। সে এগিয়ে গেল গলিওয়ের সামনে। ওদিকের জাহাজের ক্যাপ্টেন ওই জাহাজের গলিওয়ের সামনে এসে দাঁড়িয়ে বেশ গলা ছেড়ে বলল, এই জায়গাটা আমার এলাকা, এর বেশি তোমরা আর এগোবে না। লোকটি পরে আছে একটা চাপা নীল রঙের পোশাক, পা থেকে গলা অবধি। এছাড়া মাথায় পড়েছে ভাইকিংদের মতো শিরস্ত্রাণ, যেটার দুদিকে 2টি বাঁকানো শিং আর সেগুলোর উপরে রূপোর কাজ করা। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হ্যারিদের পুরো দলটাকে দেখছে। হ্যারি জানে এক্ষুনি মাথা গরম করলে চলবে না। বাবা এখানে নেই, কাজেই সে হলো দলের কমান্ডার ইন চিফ। সে একটু হেসে বলল,
আমরা ভাইকিং যোদ্ধা হেনরিকের দলের লোক। আমি ওনার ছেলে হ্যারি। তোমাদের পরিচয় কি? নীল পোশাক পরা লোকটি আরও উত্তেজিত হয়ে বলল, আমার নাম প্যাট্রিক। ভাইকিং প্যাট্রিকের নাম শোনেনি এরকম কেউ আছে নাকি? এই কথা শুনে জর্ডান পাশ থেকে বলল, হ্যাঁ হ্যাঁ জানা আছে। তোমরা তো শুনেছি খুব সাহসী বীরপুরুষ, প্রতিপক্ষের শিশু এবং নারীদেরকেও ছাড় দাও না। তা এখন কি তোমাদের ইচ্ছে হয়েছে মরদদের সাথে লড়বার? প্যাট্রিকের জাহাজের লোকগুলো হাড়ে রেড়ের করে তেড়ে উঠল এই শুনে। প্যাট্রিক ওদেরকে থামিয়ে দিয়ে হ্যারিকে উদ্দেশ্য করে বলল, তোমার অভিজ্ঞতা কম। ভাইকিংদের নিয়ম অনুযায়ী আমরা আগে এই জায়গাতে এসেছি, মানে এই জায়গাতে অধিকার শুধু আমাদের, ভাইকিং প্যাট্রিকের দলের। তোমরা ভালোই ভালো এখান থেকে চলে গেলে ভালো, নইলে যুদ্ধ অনিবার্য। হ্যারি বলল, আমার বাবা হেনরিক পিছনে আসছেন আরও 3টি জাহাজ নিয়ে। আমরাও যথেষ্ট দলে ভারী আছি। তোমরা বেশি বাড়াবাড়ি করবার চেষ্টা করবে না, তাহলে ফল ভালো হবে না। প্যাট্রিক এবারে প্রচণ্ড রেগে তলোয়ারটা তুলে বলল, এইটা দেখেছিস তো, ছাগল বলি দেয় যেভাবে ভগবান ওডিনের দিব্যি, ওইভাবে ফালা ফালা করে কাটবো সব কটাকে। জর্ডান বলল, আমাদের ছোটবাবু কিন্তু হেনরিকের থেকে কিছু কম যান না। শেষবার ভেবে নাও, তোমাদের এই শেষবার সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে হ্যারিদের জাহাজ তাদের মাঝিমাল্লাদেরকে ডেকে নিয়েছে। মাঝিমাল্লারা সব হাতের দাঁড় নামিয়ে রেখে হাতে তীর, ধনুক, কুড়ুল, তলোয়ার, বল্লম যে যেটা পেরেছে তুলে নিয়েছে। হ্যারি নিজের দলের দ্বিতীয় জাহাজটিকেও ডেকে নিল। হঠাৎ প্যাট্রিকের দলের একটা লোক একটা গালাগাল দিতে দিতে একটা বল্লম তুলে ছুটতেই যাচ্ছিল। তখন হ্যারি নিজের হাতের বল্লমটা সজোরে ছুঁড়ে মারল। অস্ত্র চালানোতে হ্যারি এতটাই দক্ষ যে মাত্র কয়েক ভগ্নাংশ সেকেন্ডের মধ্যে ক্ষিপ্রভাবে বল্লমটা তুলে প্রতিপক্ষের লোকটার হাঁ করা মুখের ঠিক ভিতরে বল্লমটা গেঁথে দিল। রক্তচক্ষু দেখিয়ে বলল, মুখ বন্ধ রাখ, মুখ খুললে আমি বন্ধ করে দেব। ততক্ষণে প্যাট্রিক নিজের হাতে তরোয়ালটা তুলে হুঙ্কার দিল, আক্রমণ! দুদিকের জাহাজের লোকেরা ষাঁড়ের চামড়ার তৈরি ঢাল বাজিয়ে যুদ্ধের দামা বাজিয়ে দিল। ষাঁড়ের শিঙের রণভেরি বেজে উঠল। মাঝি মাল্লারা যারা দাঁড় টানছিল জোরে জোরে প্রবল শব্দে দাঁড় ফেলে দ্রুত গতিতে জাহাজ চালাতে লাগলো। হ্যারি পাশের একজনের থেকে তীর ধনুকটা নিয়ে নিখুঁত লক্ষ্যে তীর চালালো। প্যাট্রিক বোধহয় ঠিক তৈরি ছিল না। ওর মোটা ষাঁড়ের চামড়ার তৈরি বর্ম ফুটো হয়ে গিয়ে বুকের পেশিতে বিঁধে গেল তীরটা। প্যাট্রিকের মুখটা আরও হিংস্র হয়ে উঠল। সে তীরটা টেনে বের করে ফেলেই নিজের বর্শা তুলে ছুঁড়ে মারল হ্যারির দিকে। হ্যারি নিজের ঢালটা দিয়ে আটকাল বর্শাটাকে। দুই জাহাজের মধ্যে ততক্ষণে আক্রমণ প্রতি আক্রমণ শুরু হয়ে গেছে। তবে এর মধ্যেই বেশিরভাগই খেয়াল করেনি যে সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে, জোরে হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ মাঝে মাঝে চমকাচ্ছে, ঝড় উঠবে খুব শীঘ্রই। কিন্তু দুই জাহাজের বেশিরভাগ লোকেরাই ঝড়ের ব্যাপারে সাবধান নয়, তারা যুদ্ধ করতেই ব্যস্ত। এর মধ্যে জর্ডান নিজেদের জাহাজটাকে আস্তে আস্তে প্যাট্রিকের জাহাজের কাছাকাছি নিয়ে গেল। তারপর 4-5 জনকে নিয়ে ওই জাহাজে লাফিয়ে পড়ল। অনেকেরই হাতের অস্ত্র ভেঙে গেছে বা তীর শেষ হয়ে গেছে, তাই চলছে হাতাহাতি লড়াই। প্যাট্রিকের দলের 5টি জাহাজ চক্রব্যূহের মতো ঘিরে ধরেছে হ্যারিদের 2টি জাহাজকে। উদ্দেশ্য চারিদিক থেকে আক্রমণ করে ওদেরকে পুরো পর্যুদস্ত করে ফেলা। কিন্তু হ্যারিরা লোক বলে এতটা হালকা হয়েও যে এতটা কঠিন লড়াই করবে হয়তো আগে থেকে সেটা বোঝা যায়নি প্যাট্রিকের দলের লোকদের দিক থেকে। প্রবল লড়াইয়ের মধ্যে কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে 2টি জাহাজ। প্যাট্রিক এবং হ্যারির মধ্যে লেগেছে ভয়ানক লড়াই। দুজনেরই তলোয়ার হাত থেকে ছিটকে সমুদ্রের জলে পড়েছে। প্রবল রাগে প্রথমে প্যাট্রিক নিজের জামা ফালি ফালি করে ছিঁড়ে ফেলল। বছর 40-এর লোকটার সারা শরীরে পেশিগুলো ফুলে উঠেছে। পেটের 4 জোড়া পেশি, হাতের পেশি, বুকের পেশি, শিরা উপশিরাগুলো ফুঁসে উঠেছে। একইভাবে হ্যারিও নিজের কামিজ খুলে ফেলে দুজনে সামনাসামনি এসে দাঁড়ালো। প্যাট্রিক হ্যারির গলা টিপে ধরল। হ্যারি প্রথম ধাক্কাটা সামলে একটা জোর ঘুষি মারল প্যাট্রিকের পেটে। কিন্তু অসুরের মতো বলিষ্ঠ চেহারা লোকটার, ওই শক্ত পেটে একটা ঘুষি কিছুই করতে পারল না। সে একটা হিংস্র হাসি দিয়ে এক ধাক্কায় হ্যারিকে ছুঁড়ে মারল একটা কাঠের থামের দিকে। হ্যারির মাথায় বেশ লেগেছে।
ঝরঝর করে রক্ত ঝরছে। এরই মধ্যে হ্যারির জাহাজের একজন লোক একটা মদের বোতলে আগুন লাগিয়ে ছুঁড়ে মারতেই মুহূর্তে প্যাট্রিকদের জাহাজে আগুন লেগে গেল। দুটোই কাঠের জাহাজ, তাই আগুন ছড়িয়ে পড়তে দেরি হলো না। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লো। তেলের ক্যান ছিল 2-3টে। মুহূর্তে সেগুলোতে আগুন লেগে প্রবল বিস্ফোরণে দুটো জাহাজ টুকরো টুকরো হয়ে গেল। কেউ পুড়ে মরল, কেউ লড়াইতে আহত বা নিহত হলো। শুধু দুজন বেঁচে গিয়েছিল, জর্ডান আর প্যাট্রিকের জাহাজের প্রধান নাবিক হ্যারিস। হ্যারিস লোকটা প্যাট্রিকের চেয়ে কম ভয়ানক নয়, তবে এই পরিস্থিতিতে শত্রুই বাগে বন্ধুই বাগে। দুজনে এক টুকরো ভাঙা কাঠের দুপাশে আঁকড়ে ধরে ভাসছিল। এর মধ্যে আরও সর্বনাশ হয়ে গেছে। একটু দূরে ছিল একটা ডুবো পাহাড়। ঢেউয়ের টান বেশ ছিল, আর বাকি জাহাজগুলো ওই ঢেউয়ের টানে ডুবো পাহাড়ের দিকে ভেসে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে সবগুলো জাহাজ একে একে ডুবে গেল। এই পরিস্থিতিতে শত্রু হলো জর্ডান এবং হ্যারিস পরস্পরের উপর নির্ভরশীল। এটা ভাইকিংদের নিয়ম বিরুদ্ধ, কিন্তু পরিস্থিতি এমন যে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতোই অবস্থা। হ্যারি বা প্যাট্রিক দুজনের কারোর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। সম্ভবত কেউই আর বেঁচে নেই। হ্যারিসের চেহারাও বেশ বড়সড় এবং পেশিবহুল, স্বভাবেও বেশ জেদি এবং তেজি। সে ছিল প্যাট্রিকের ডান হাত। সেই পদের যোগ্য সম্মান সবসময় দিয়ে এসেছে হ্যারিস। তবে দুদিন আগে একটু অপ্রস্তুতে পড়তে হয়েছিল হ্যারিসকে, কারণ ওর হেফাজতে থাকা একজন বন্দী জাহাজ থেকে পালিয়ে গেছিল। প্রায় 20 বছরের এই পেশায় আছে হ্যারিস, কিন্তু এই ঘটনা এই প্রথম। ভাইকিংরা জীবন কাটায় সমুদ্রেতেই। টানা বেশ কয়েক মাস পর্যন্ত তারা জলেই কাটায়। মাঝ সমুদ্রে তাদের হাত থেকে পালিয়ে কোনো বন্দী সমুদ্রে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়াটা খুবই লজ্জার ব্যাপার। এক্ষেত্রে এটাকে নিজেরই একটা কর্তব্য অবহেলা বলে মনে করে হ্যারিস। যদিও প্যাট্রিক কিছু তিরস্কার করেনি ওকে, তবুও অসন্তুষ্ট হয়েছে যে সেটা বেশ বুঝতে পেরেছিল হ্যারিস। সেই নিয়েই হ্যারিস বেশ অপরাধ বোধে ভুগছে প্রায় 2 দিন ধরে। এই মুহূর্তে দলের আর কেউ বেঁচে নেই সেটা নিশ্চিত, তাই আত্মবিশ্বাসের একটু অভাব টের পাচ্ছিল হ্যারিস। অন্যদিকে জর্ডান ভাবছিল যে হ্যারিকে উদ্ধার করা যায় কিনা। হেনরিকের একমাত্র ছেলে এবং খুবই তেজি যোদ্ধা ছিল। জাহাজডুবি হবার পর থেকে জর্ডান নিজেকে সামলেও খোঁজ করছিল যে কোথাও যদি হ্যারিকে ভেসে উঠতে দেখা যায়, কিন্তু পাওয়া গেল না। সময়টা হলো গ্রীষ্মকাল। এই সময়টা হলো সাইক্লোনের সময়। ইন্ডিয়ান ওশানের সাইক্লোনগুলো বেশ ভয়ানক হয়ে ওঠে এক এক সময়। এই বিষয়ে ক্যাপ্টেন হেনরিক বেশ অভিজ্ঞ। সে খুব সতর্কতার সঙ্গে পণ্যবাহী জাহাজগুলিকে সামলে পিছনে পিছনে আসছিল। তীব্র হাওয়া, উত্তাল ঢেউকে সামলেই ওরা আসছিল। অনেক সতর্কতা সত্ত্বেও এই দলের একটি পণ্যবাহী জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। অন্য আরেকটি যুদ্ধজাহাজকে বাঁচানো গেছিল সুদক্ষ নৌচালনার মাধ্যমে। পণ্যবাহী জাহাজে রসদ মজুদ থাকে দীর্ঘদিনের অভিযানের জন্যে। সেটা ডুবে যাওয়া বেশ চিন্তার ব্যাপার। যাই হোক, বাকি জাহাজগুলিতে আগে থেকেই বেশ কিছু অতিরিক্ত রসদ মজুদ করা ছিল। সেই দিক থেকে আপাতত চিন্তার কিছু নেই। হেনরিকের জাহাজ আর কিছুটা এগোতেই বেশ কিছু ভেসে আসা কাঠের টুকরো তার চোখে পড়ল। নিজের অভিজ্ঞতার সাহায্যে হেনরিক বুঝতে পারল যে টুকরোগুলো ভাইকিংদের কোনো জাহাজের। কিন্তু টুকরোগুলোর গায়ে পোড়া দাগ কেন? ভালো করে ওরা সবাই লক্ষ্য করে বুঝতে পারল যে বেশ কয়েকটা জাহাজের ধ্বংসাবশেষ ওইগুলোর মধ্যে আছে। তবে সবগুলোই ভাইকিং জাহাজের অংশ, সেটা বেশ বোঝা গেল। সম্পূর্ণ ব্যাপারটা বেশ বোঝা যাচ্ছিল। দুটো ভাইকিংদের দলের মধ্যে বেশ জোর লড়াই হয়েছিল। তার প্রভাবে আগুন লেগে 2 বা তার বেশি জাহাজ ধ্বংস হয়ে যায়। সঙ্গে হয়তো ডুবো পাহাড়ে ধাক্কা লেগেও বেশ কিছু জাহাজ ডুবে গেছিল। মনে হচ্ছে বেশ কিছু জাহাজের ধ্বংসাবশেষ হ্যারির দলের জাহাজগুলোর। দূরবীনে চোখ রেখে অনেক খোঁজাখুঁজি করা হলো। কিছুক্ষণ পরেই জর্ডান এবং হ্যারিসকে পাওয়া গেল। তারা দুজন ওই কাঠের টুকরো আঁকড়ে ভেসেছিল। তাদেরকে জাহাজে ওঠানো হলো। তখন সময়ে বেলা 12:30। ঝড় থেমে গেছে, সুনীল আকাশ বেরিয়ে পড়েছে। হেনরিক পুরো ব্যাপারটা শুনলেন। তারপরে পড়ন্ত বিকেলের রোদে ডেকের উপরে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন বেশ কিছুক্ষণ। সেদিন রাত্রে
উনি কিছু খেলেন না। পরদিন সকালে আবার কঠিন মুখে তিনি জাহাজের নেতৃত্ব দিতে শুরু করলেন। তার মুখে পুত্র বিয়োগের কোনো প্রতিক্রিয়া ছিল না। এটা ভাইকিংদের চরিত্র। মৃত মানুষ নিজের কেউ হলেও তারা সেটা নিয়ে মাথা ঘামায় না। এই মুহূর্তে জাহাজের সবার আপাতত লক্ষ্য হলো খাবার এবং পানীয় জলের সন্ধান, এবং সেই জন্য একটা দ্বীপের দেখা পাওয়া দরকার। হ্যারিস এই মুহূর্তে হেনরিকের জাহাজেই আছে। তাকে কি পুরোপুরি বিশ্বাস করা যায়? সে এখনো পর্যন্ত পুরো থম মেরে বসে আছে। হেনরিক দূর থেকে তাকে লক্ষ্য করে যাচ্ছেন, কিন্তু তার সাথে কথা বলতে চেষ্টা করছেন না। সেই কাজটা পরে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। যাই হোক, তার আগে দরকার ডাঙা দেখতে পাওয়ার। জাহাজে যা রসদ রয়েছে তাতে বেশিক্ষণ চলবে না। সময় তখন মধ্যাহ্নের একটু বেশি। জাহাজ তখন বেশ জোরে ছুটছে। দূরে কিছুটা দক্ষিণের দিকে তাকিয়ে ডেকে দাঁড়িয়েছিল হ্যারিস। হাতের তালু দিয়ে রোদ্দুরটা আড়াল করে দেখল কিছুক্ষণ। ব্যাপারটা হেনরিক নিজেও লক্ষ্য করেছিল। সে নির্দেশ দিল জাহাজটাকে ওইদিকে চালাতে। কিছুটা কাছে যেতেই দেখা গেল একটা মানুষ প্রায় অচেতন অবস্থায় একটা কাঠ ধরে ভাসছে। প্রথমে দিগন্তরেখার কাছাকাছি নীল বিন্দুর মতো ভাসছিল লোকটা। হতে পারে হয়তো হ্যারি বেঁচে আছে এখনো। কিছুটা কাছে আসতেই দেখা গেল ছেলেটা হ্যারি নয়, ইউরোপিয়ান কেউ নয়। ছেলেটা এশিয়ান, উচ্চতা কম, কালো গায়ের রং। তাকে তোলা হলো জাহাজে। তাকে কিছুটা তুলতেই হ্যারিস বেশ রেগে উঠল। সে বারবার বলতে লাগলো, ওকে বাঁচিয়ে রাখার দরকার নেই, ও একটা শয়তান, ও ভাইকিংদের শত্রু। জর্ডান কোনো মতে তাকে ধরে শান্ত রাখছিল। মনে হলো হ্যারিসের সাথে আগে ছেলেটির পরিচয় ছিল। সে প্রায় পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে। হেনরিক আস্তে আস্তে এগিয়ে এসে শান্তভাবে জিজ্ঞেস করলো হ্যারিসকে, ছেলেটিকে তুমি আগে দেখেছো? হ্যাঁ চিনি, হ্যারিস বলল, আগেই চিনি। ওকে বন্দি করেছিলাম আমরা। ও পুরো শয়তান। ওকে আমার হাতে ছেড়ে দেওয়া হোক, নাহলে তোমরাই মেরে ফেলো ওকে। বেশ উত্তেজিত হয়ে ছটফট করছিল হ্যারিস। এবারে হেনরিক আবার জিজ্ঞেস করলো, ওর পরিচয় কি, ওর নাম কি? বেশ কিছুক্ষণ চিন্তিত হয়ে রইল হ্যারিস। অতঃপর সে বলল, নামটা কি যেন বলেছিল। অনেক মারধর করে তারপরে পেট থেকে কথা বের হলো। ওর নাম বলল হ্যারি না কি হরি না কি যেন বলল। কথাটা শুনে হেনরিকের মুখটা একটু বিষণ্ণ হয়ে উঠল, কিন্তু খুব তাড়াতাড়ি সামলে নিলেন তিনি। নিজের ছেলে আগের দিনই মারা গেছে, তার মৃতদেহটারও খোঁজ মেলেনি। হেনরিক ভাবলেন, হ্যারি বা হরি যাই নাম হয় হোক এই ছেলেটার, এও তো জলে ভেসে কাটিয়েছে প্রায় 2 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক এইভাবে কি আমার হ্যারিও বেঁচে থাকতে পারে, ভাবলেন হেনরিক। তিনি জর্ডানকে আদেশ করলেন, ছেলেটিকে আপাতত সুস্থ করে তুলতে হবে। ওকে ভেতরের ক্যাবিনে নিয়ে যাও, দেখো আগে জ্ঞান ফেরানো যায় কি না। জর্ডান সম্মতিসূচকভাবে মাথা হেলিয়ে কিছু লোকজনের সাহায্যে ছেলেটিকে নিয়ে স্থান ত্যাগ করলো। হ্যারিস এখনও ছেলেটির প্রতি যথেষ্ট ক্রুদ্ধ এবং আক্রোশে অস্থির হয়ে হাত পা ছুঁড়ছে। হেনরিক আস্তে আস্তে তার উদ্দেশ্যে বললেন, শান্ত হয়ে বসো হ্যারিস। তুমি কিন্তু এই মুহূর্তে নিজেদের জাহাজে নেই। তুমিও এখন আমাদের বন্দি হিসেব মতো। বেশি বাঁদরামি করলে ফল ভালো হবে না। এই বলার পরে হ্যারিস একটু থতমত খেয়ে গেল। তবে তারপরে বলল, ওই ছেলেটি আমাদের সমগোত্রীয় কেউ না। ও চেষ্টা করছিল আমাদের মধ্যে ঢুকে গুপ্তচরবৃত্তি করে এশিয়ান জলদস্যুদেরকে সুবিধা করে দেওয়ার। ও তোমাদেরকেও ফাঁসাবে। হেনরিক বেশ একটু গম্ভীর গলায় বলল, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুমি চুপ করো, আমরা বুঝে নিচ্ছি ব্যাপারটা। হেনরিক মনে মনে ভাবল, এই ছেলেটি দেখতে সাধারণ হলেও আসলে সাধারণ নয়। এর বুদ্ধি, শক্তি, বীরত্ব সব কটি দিয়েই এ নিজের শত্রুদেরকেও বেশ জব্দ করেছে। তাই হ্যারিস একে বেশ ভয় করছে। ভাইকিংদের নীতি অনুযায়ী এটা বেশ লজ্জার ব্যাপার। এই রকম ব্যাপার আগেও হয়েছিল হেনরিকের জীবনে। ওর ছেলে হ্যারি তখনও সাবালক হয়নি।
3টে জাহাজের নৌবহর নিয়ে বেরোনো হয়েছিল ভূমধ্যসাগরে। জলপথে জলদস্যুগিরিতে ভাইকিংদের প্রতিদ্বন্দ্বিতা ভাইকিংদের সঙ্গেই ছিল। এছাড়া অন্য গোষ্ঠীর লোকেরা ভাইকিংদের বেশ ভয় পায় আর খুব দরকারে ছাড়া লড়াই বিবাদে জড়ায় না ভাইকিংদের সাথে। কোনো দ্বীপ, উপকূল ভাগ, ছোট গ্রামের কাছাকাছি সমুদ্রে ভাইকিংদের পতাকা আঁকা জাহাজ দেখা গেলে মোটামুটি ছোট শহর বা গ্রামের সব লোকজন প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালায়, ঘর বাড়ি ছেড়ে। বিনা লড়াইতেই ভাইকিংরা যুদ্ধ জিতে নেয়। তারপরে ভাইকিংরা লুট তরাজ চালায় ওই জনপদটির উপরে। খাবার দাবার, দামি জিনিসপত্র যেমন সোনা দানা গয়না ইত্যাদি নিয়ে জাহাজে তুলে ওই জায়গা ছেড়ে দেয় তারা। এইরকম একটা জায়গাতে সেবারেও হেনরিকের দল আক্রমণ করেছিল। ওই জায়গাতে এসে উপস্থিত হয়েছিল তাদের ওই সময়ের প্রতিদ্বন্দ্বী পিটারের দল। হ্যারি তখন নাবালক হলেও অস্ত্র চালনাতে বেশ দক্ষ ছিল। সে একাই প্রায় 20 জনকে ঘায়েল করে তাদের চুরির মাল বাটপাড়ি করে তাদের নাকে মুখে ঝামা ঘষে দিয়েছিল বলা চলে। পিটার এবং তার দলবল কিছুদিন আগে ওই গ্রাম দখল করে ওখানে গেড়ে বসেছিল, কিন্তু এই ঘটনার পরে তারা আর ওই গ্রামে থাকেনি, ওই গ্রাম ছেড়ে চলে যায় তারা। সেই বীরত্বের কথা মনে পড়াতে হেনরিকের বুকটা আবার হু হু করে উঠল। ভাইকিংদের আবেগপ্রবণ হওয়া সেটা আত্মীয় বিয়োগ হলেও তাদের দুর্বলতার পরিচয়। যে গেছে তাকে ভুলে গিয়ে সামনের দিকে তাকিয়ে যুদ্ধে নেমে যাওয়াটাই নিয়ম। যদিও এই ছেলেটির মধ্যে তিনি যেন নিজের ছেলে হ্যারিকে খুঁজে পেলেন। তিনি জর্ডানকে জিজ্ঞেস করলেন যে ছেলেটিকে সুস্থ করে তুলতে আর কতটা সময় লাগতে পারে। উত্তরে জর্ডান তাকে আশ্বস্ত করল যে আজকে রাতের মধ্যেই ছেলেটি সুস্থ হয়ে উঠবে। তবে ছেলেটির প্রতি এই যত্ন আত্মি দেখে হ্যারিস বলল, কাল সাপ পুষছ দুধ কলা দিয়ে, ভালো করছো না তোমরা, ও ভাইকিংদের শত্রু। এবারে হ্যারিসের দিকে তাকিয়ে বললেন হেনরিক, তাহলে তোমাদের সর্দার প্যাট্রিক ওকে বন্দি বানিয়ে রাখলো কেন? ওখানেই তো ওকে শেষ করে দেওয়া যেত। কথাটা শুনে হ্যারিস একটু থতমত খেয়ে গেল, আমতা আমতা করতে লাগলো। না মানে আমি কি জানি ওসব সর্দার কি মনে করে করেছে। হয়তো ইচ্ছে ছিল ওকে কৃতদাস বানাবে, নাকি কি ভেবেছিল কে জানে। তবে আমার কি মনে হয় বলবো হ্যারিস, মুখ খুলল জর্ডান। প্যাট্রিক এই ছেলেটিকে চিনতে পেরেছিল। এর সহ্য শক্তি, মনের জোর এবং এর শারীরিক সক্ষমতা দেখে আমার মনে হয় প্যাট্রিকের ইচ্ছে ছিল এরকম একজনকে নিজের দলে অন্তর্ভুক্ত করবার। ছেলেটি সুযোগ পেলে অনেক ভালো একজন যোদ্ধা হবার ক্ষমতা রাখে, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আর তুমি এই ছেলেটির কাছে হেরে গিয়ে হিংসেতে এইসব বলছো। হ্যারিস আরও কি বলতে যাচ্ছিল উত্তরে, কিন্তু তার আগেই নজরদার ছেলেটি বলল, ভালো খবর ভাইরা, সামনের ডাঙা আছে মনে হয়। বেশ কয়েকটা নারকেল গাছ দেখতে পাচ্ছি দূরবীন দিয়ে, সঙ্গে দুটো একটা মাছ ধরার নৌকা ঘুরছে মনে হচ্ছে সমুদ্রের জলে। একটা দ্বীপ সামনে আছে। তোমরা সোজা উত্তর পূর্ব দিক করে জাহাজ চালাও, আধা ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাব মনে হয়। পুরো জাহাজে একটা খুশির পরিবেশ তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি। এটাও অনেকে মনে করলো যে নতুন ছেলেটি নিশ্চয় খুব লাকি ওদের জন্য। ও এসেছে বলেই এই সময়, বিশেষ করে হাতের রসদ একদম নেই এই অবস্থায়, একটা ডাঙা দেখতে পাওয়া গেল। ওকে দেখে জাহাজের দিক পাল্টে এদিকে আসা হলো বলে এই দ্বীপটার খোঁজ মিলল। জর্ডান বলল, সর্দার, এই ছেলেটা নিশ্চয় রাজার বেটা আছে। সহজে মরবার জন্য এ জন্মায়নি। যতবার বিপদই আসুক না কেন, এ ছেলে বারবার নুয়ে পড়েও উঠে ঠিক দাঁড়াবেই। দেখুন আস্তে আস্তে ওর জ্ঞান ফিরে আসছে। আরও প্রায় আধ ঘন্টার মধ্যে হেনরিকদের জাহাজ গিয়ে পৌঁছলো সামনের দ্বীপটায়। জায়গাটা আসলে ছিল বর্তমান মালদ্বীপসের একটা দ্বীপ। এটা বেশ বড় একটা দ্বীপ। নারকেল গাছ ছিল বেশ কয়েকটা। চটপট কয়েকজন গাছে উঠে কয়েকটা নারকেল পেড়ে ছাড়িয়ে ভেঙে জল খেতে লাগলো। পানীয় জলের চিন্তা নেই, কারণ
দ্বীপের ঠিক মাঝখানে পাওয়া গেল একটা ছোট আকারের টিলা। সেটার উপর থেকে একটা ঝর্ণা নেমে এসেছে। জর্ডান জলটা আঁজলা করে মুখে নিয়েই উল্লসিত হয়ে উঠল। সর্দার, পেয়ে গেছি মিষ্টি জলের ঝর্ণা। এই টিলাটার উপরেই কোথাও আছে মিষ্টি জলের একটা উৎস। এই জল খাওয়া যাবে, মাছ শিকার করে খাবো, ঝর্ণার জল খাবো, নারকেল খাবো। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবে এখানে, বুঝলেন? হেনরিক একটু হাসলেন। দলের বাকিদের উদ্দেশ্যে হাঁক পারলেন। কই হে, সব তাঁবু খাটাও, নোংর ফেলো, জাহাজের যা যা মেরামতি দরকার করে নিতে হবে। আমরা 1 সপ্তাহই থাকবো এখানে। বিশ্রাম নিয়ে নাও, সকলেই বেশ ক্লান্ত আছি। অনেক লোকবলও কমে গেছে আমাদের। দিন কয়েক বিশ্রাম নিয়ে আবার পুরনো উদ্যমে কাজে ঝাঁপাবো। হ্যারিস ততক্ষণে দ্বীপের মাটিতে নেমে পড়ে এদিক ওদিক অস্থিরভাবে কি যেন দেখছে। ব্যাপারটা হেনরিকের চোখ এড়ালো না। মনে হলো এই দ্বীপে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে যেটা হ্যারিস জানে, তাই ওকে একটু চোখে চোখে রাখতে হবে। কিছু খবর বের করা যেতে পারে ওর পেট থেকে। যাই হোক, এই দ্বীপে নেমে এখনো অবধি মানুষের চিহ্ন কিছু দেখা যায়নি, যদিও মাছ ধরা কয়েকটা নৌকা দেখা যাচ্ছিল দূর থেকে। ঠিক এই সময় হেনরিক একটু দূরে বালির উপরে একটা খুব আবছা পায়ের ছাপ দেখে এগিয়ে গেলেন। তারপরে আবার একটু দূরে কয়েকটা পায়ের ছাপ দেখে ওইটা অনুসরণ করে একটু এগোতেই দেখা গেল বেশ কিছু পায়ের ছাপ পাহাড়ের দিকে আশেপাশে গেছে। এর মানে এখানে মানুষ থাকতে পারে। এটা খুব ভালো খবর, কারণ যদি লোকজন থাকে তাহলে লুটতরাজ করার সুযোগ আছে, আবার বন্দি বানাতে পারলে কৃতদাস হিসেবেও কিছু লোককে নিয়ে যাওয়া যায়। কিন্তু ব্যাপারটা আরেকটু খতিয়ে দেখতে হচ্ছে। হেনরিক নিজের সঙ্গে জর্ডানকে নিয়ে এগিয়ে গেলেন যেদিকে পায়ের ছাপটা দেখা গিয়েছিল। কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারলেন এই জুতোর ছাপ ভাইকিংদের জুতোর সাথে মিলে যায়। এর অর্থ দ্বীপে ভাইকিংদের কোনো গোষ্ঠী এর আগে এসেছিল এবং হয়তো কিছু না পেয়ে ফিরে চলে গেছে। তার মানে এখানে লুটতরাজ করে কিছু পাবার আশা নেই। অনুমান করা যায় প্যাট্রিক এবং হ্যারিসদের দল, সেই দলটাই এখানে কিছুদিন আগে এসে বসবাস করেছিল কিছুদিন, তারপরে হয়তো কিছু না পেয়ে খালি হাতেই ফিরে চলে গেছে। এই বিষয়ে হ্যারিসকে জেরা করতে হবে। সর্দার, কি মনে হয় মালটা কিছু বলবে? দেখা যাক হে জর্ডান, তবে সে না বললেও আমার মনে হয় আরেকজন আছে যে ওই বিষয়ে কিছু বলতে পারে, উদাসভাবে বললেন হেনরিক। তারপরে ধীরে ধীরে নিজেদের তাঁবুর দিকে হাঁটতে লাগলেন ওরা। জর্ডান বুঝতে পারলেন ওই অসুস্থ এশিয়ান ছেলেটার কথাই সর্দার বলছেন। ছেলেটির অসাধারণ প্রাণশক্তি এর মধ্যেই বুঝতে পেরেছেন জর্ডান। প্রায় ভাইকিংদের মতোই বলা চলে। ছেলেটার জ্ঞান ফিরেছে 2 ঘন্টা আগে, কিছুটা জলও খেয়েছে। ব্যাপারটা আস্তে আস্তে বললেন হেনরিককে। তিনি বললেন, আজ থেকে ওকে সবাই হ্যারি নামেই ডাকবে, ঠিক আছে? যদি হ্যারিসের থেকে বিশেষ কিছু খবর না পাওয়াও যায়, ছেলেটির থেকে কিছু খবর পাওয়া যেতেই পারে। জর্ডান মুখ নিচু করে বলল, সর্দার, আমি জানি হ্যারিকে আপনি শুধু ভালোই বাসতেন না, ও ছিল আমাদের দলের একজন স্তম্ভ, একজন যোগ্য উত্তরাধিকারী ছিল আপনার। দেখুন, সমুদ্র তো কিছুই রেখে নেয় না, সব কিছুই ফিরিয়ে দেয়। এখানেও দেখুন তাই হলো। আপনার ছেলেকে ফিরিয়েই দিল আপনার কাছে। যাকগে, বেশি আবেগ নিতে নেই ভাইকিংদের। চলুন, সন্ধে হয়ে আসছে। তাঁবুর কাছে এসে দেখা গেল হ্যারিস বসে আছে দুটো হাঁটুর মধ্যে মাথা গুঁজে। তার কাছে গিয়ে প্রশ্ন করলেন হেনরিক, হ্যারিস, আমরা কিন্তু জেনে ফেলেছি যে কিছুদিন আগে তোমরা এখানেই এই দ্বীপেই এসেছিলে এবং বেশ কিছুদিন ছিলে। প্রায় 2-3 সপ্তাহ এখানে ছিলে তোমরা। কি কাজ করছিলে তোমরা এখানে, আমরা জানতে চাই। সে রীতিমতো উদ্ধত ভঙ্গিতে বলল, কি আর করব, ওই নারকেল পেড়েছি, মাছ ধরেছি, খেয়েছি, তারপরে জাহাজে উঠে কেটে পড়েছি। এর বেশি কিছু বলতে পারবো না, হয়েছে? একটু থেমে আবার বলল, আমি ওই ছেলেটার সাথে তলোয়ারের দ্বন্দ্বযুদ্ধে নামতে চাই। যে হেরে যাবে সে সারা জীবন কৃতদাস থাকবে তোমাদের কাছে। এই শর্তে তোমাদের রাজি হতেই হবে। আমি জানি ভাইকিংদের নীতি অনুসারে দ্বন্দ্বযুদ্ধে কেউ আহ্বান করলে সেটা স্বীকার করতেই হবে। ব্যবস্থা করো লড়াইয়ের। হেনরিক কথাটা শুনে কয়েক মুহূর্ত ভেবে পড়ল। ঠিক আছে, ভাইকিংদের নীতি হলো কেউ দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলে সেটা স্বীকার করতেই হবে, তবে এই মুহূর্তে তো সেটা সম্ভব নয়। ছেলেটি অসুস্থ,
ও সুস্থ হয়ে না উঠলে লড়াই করা তো যাবে না, 2-1 দিন অপেক্ষা করো। ভিনদেশি ছেলেটা আস্তে আস্তে জ্ঞান ফিরে পাচ্ছিল। আস্তে আস্তে চোখের সামনে অন্ধকার ফিকে হয়ে আসছিল। প্রথমে মনে হচ্ছিল সে যেন মারা গেছে, অন্ধকারের মধ্যে ভেসে রয়েছে। নিজের দেহটা অনেক হালকা, প্রায় পাখির পালকের মতন লাগছে। তবে তারপরেই ধীরে ধীরে সব মনে পড়তে শুরু করলো। ছেঁড়া ছেঁড়া কয়েক টুকরো স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। প্রথমে মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছে, সে কে, কোথায় আছে, এসব মনে করতে করতে আস্তে আস্তে তার মনে পড়ল তার আসল নাম ছিল মহেন্দ্র শ্রীনিবাসন। তিরুবনন্তপুরম শহরে সে একটা বন্দরে ছোট কাজ করত, ওই সাফাই কর্মচারী হিসেবে। তবে তার মনের ভিতরে ইচ্ছা ছিল নাবিক হবার, জাহাজ চালানোর। এছাড়া নিজের শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য সে সমুদ্রের পাড়ে নিয়মিত দৌড়তো। পেশির জোর বাড়ানোর জন্য ভারী পাথর তুলে সে ব্যায়াম করতো নিয়মিত সাঁতার কাটবার অভ্যাসও ছিল তার। সাদা মাটা জীবন চলছিল, কিন্তু একদিন সব কিছু বদলে গেল একটা ঘটনায়। সেদিন একটা বড় উৎসব চলছিল জেলেদের পাড়ায়। মহেন্দ্র সেখানে ঝাড়ু লাগাচ্ছিল। একটা বেশ বড় মেলা মতন বসেছিল সেখানটায়, তাই বেশ ভিড় জমেছিল সমুদ্রের তীরে। তখনই একটা ষাঁড় হঠাৎ খেপে গিয়ে সব কিছু লণ্ডভণ্ড করতে শুরু করে দিল। আশেপাশে সবাই ভয় সরে গিয়েছিল, কিন্তু মহেন্দ্র নিজে একা প্রবল সাহস দেখিয়ে ওই ষাঁড়ের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। 2 হাতে ষাঁড়ের শিং চেপে ধরে ষাঁড়ের গতিরোধ করলো, ষাঁড়টাকে উল্টে ফেলে দিল। প্রায় আধ ঘন্টা ধরে লড়াই করলো ষাঁড়টির সঙ্গে, এবং তারপরে ষাঁড়টির একটি শিং ভেঙে ফেললো। যদিও দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গাতে ষাঁড়ের সাথে লড়াই একটা জনপ্রিয় খেলা, তবে ভারতবর্ষে ষাঁড়কে ভগবান শিবের বাহন মনে করা হয় আর করে পুজো করা হয়। তাই ওই দিন ষাঁড়ের শিং ভেঙে ফেলার কারণে মহেন্দ্রর কাজটি চলে যায়। এই অবস্থায় মহেন্দ্রর হয়তো আরেকটা কাজ জোগাড় করা বেশ কঠিন হয়ে যেত। যাই হোক, তার এই অসাধারণ সাহসিকতা এবং শারীরিক শক্তি একজন বিদেশি জাহাজ প্রধানের, যার নাম ছিল মোহাম্মদ আজহার সিদ্দিকী, ইন্দোনেশিয়ান মুসলিম, তার নজরে পড়ে যায়। তিনি মহেন্দ্রকে নিযুক্ত করলেন নিজের জাহাজের রক্ষী দলে। আবার মহেন্দ্রর জীবন বেশ ভালোই কাটছিল। জাহাজে থাকতে থাকতে শরীরচর্চা, লাঠি খেলা, তলোয়ার চালানো, দাঁড় টানা, সব রকম যা যা দক্ষতা সমুদ্রে বেঁচে থাকতে গেলে থাকা চাই, সবগুলোই ধীরে ধীরে আয়ত্ত করে নিয়েছিল। মাস কয়েক চললো এভাবেই। ওদের জাহাজ তখন ইন্দোনেশিয়ার কাছাকাছি দিয়ে যাচ্ছিল। তখন প্রায় সন্ধ্যা নামে। ওদের জাহাজের থেকে একটু দূরেই হঠাৎ একটা মশাল জ্বলে উঠল। দেখা গেল আরেকটা জাহাজ। সন্ধ্যের আবছা আলোয় দেখা গেল জাহাজের মাথায় ড্রাগনের ছবি আঁকা পতাকা। মুহূর্তে জাহাজের সবাই বুঝতে পেরে গেল যে সামনে ভাইকিং জলদস্যুদের জাহাজ। রক্ষী বাহিনীকে তৈরি থাকতে এবং যুদ্ধের জন্য তৈরি হতে নির্দেশ দিলেন আজহার। তবে ভাইকিংদের ভয়ানক হিংস্রতার সামনে টিকবার মতো শক্তি আজহারের দলের ছিল না। দলের বেশিরভাগ রক্ষীরাই মারা গেল, নাহলে বন্দী হলো। আজহারকেও বন্দী করা হয়েছিল। মহেন্দ্র কিন্তু একাই লড়াই করে প্রায় 20 জন ভাইকিংকে নাজেহাল করে ছেড়েছিল। জাহাজের দড়ি লড়ার উপরে লাফিয়ে টারজানের মতো দড়ি বেয়ে ওই অবস্থায় ধনুক থেকে নিখুঁত লক্ষ্যে তীর ছুঁড়ে কয়েকজন ভাইকিংকে মেরে ফেলেছিল। তবে নিজের দলে অন্যদের থেকে উপযুক্ত সঙ্গ না পেয়ে শেষমেশ সেও বন্দী হয়েছিল। আজহারের জাহাজ ভেঙে ডুবে গিয়েছিল। মহেন্দ্র ভেবেছিল যে এবারে হয়তো ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু দেখা গেল জলদস্যুদের সর্দার ওর এই বীরত্ব দেখে বেশ প্রভাবিত হয়েছেন। তিনি ওকে প্রশংসা করে বললেন, তুমি শুধু শারীরিকভাবেই শক্তিশালী এবং সাহসী তাই নয়, তুমি অস্ত্র চালনা তো খুবই ভালো। আজহারের দলে থেকে হয়তো তুমি সামান্য টাকা পেতে, কিন্তু তুমি যদি আমাদের দলে কাজ করো তাহলে অনেক বেশি টাকা পাবে। তুমি কি কাজ করতে রাজি? এই প্রস্তাব পেয়ে মহেন্দ্র বুঝতে পারলো যে তার ভাগ্য খুলে গেছে। এই মুহূর্তে তার কাছে আর কোনো কাজকর্মও ছিল না। সে বেশ কয়েক মাস কাটালো জলদস্যুদের সঙ্গে। সর্দার ডেভিড তাকে বেশ নেক নজরে দেখছিলেন। জলের জীবন কাটানোতে সে আগেই অভ্যস্ত ছিল। এখন আরেকটু কঠিন রুক্ষ জীবনযাত্রা শুরু হলো। সন্ধ্যাবেলা কখনো কখনো জাহাজের ডেকে বসে সবাই গান বাজনা করত। ও মাঝে মাঝে নিজেদের দক্ষিণ ভারতীয় কিছু সঙ্গীত ও নৃত্য পরিবেশন করতেও পেরেছিল। সর্দারের নির্দেশে ও মাঝে মধ্যে দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যের বিভিন্ন রাজদরবারে গিয়েছিল, এবং সেখানে মহেন্দ্র বর্মন নামে এই বিদেশি বণিককে বেশ সম্মান করা হয়েছিল। তবে এইসব কথা প্রায় ফ্ল্যাশব্যাকের মতন মাথায় খেলে যাচ্ছিল মহেন্দ্রর। এবারে আস্তে আস্তে সে চোখ খুলে তাকালো। সূর্যের আলো মুখে এসে পড়েছে।
একজন মানুষের মুখ সামনে ভেসে উঠেছে। এই লোকটা দেখতে ওই ভাইকিং জলদস্যুদের মতোই। মহেন্দ্র আস্তে আস্তে উঠে বসল। তারপরে ভাঙা ভাঙা নর্স ভাষায় বলল, আমি কি এখন বন্দি? আমাকে কি বন্দি করা হয়েছে? তোমরা যতই চেষ্টা করো আমাকে বন্দি করে রাখতে পারবে না, বলে দিলাম। ছেলেটির মুখে নর্স ভাষা শুনে জর্ডান সামান্য বিস্মিত হলো। সে জিজ্ঞেস করলো, তুমি কি করে নর্স ভাষা জানলে? ছেলেটি বেশ সন্দেহের এবং অবজ্ঞার চোখে সকলের দিকে তাকাচ্ছে দেখে জর্ডান আবার বলল, তুমি নির্ভয় থাকতে পারো, এখানে তোমাকে বন্দি করা হয়নি। উল্টে তোমাকে আমরা উদ্ধার করেছি সমুদ্রের থেকে। তুমি অসুস্থ অবস্থায় সমুদ্রে ভাসছিলে, সেই অবস্থায় তোমাকে আমরা পাই। তারপর থেকে আমরা তোমাকে সুস্থ করে জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। এবারে তুমি নিজে পরিচয় দাও। তাড়াতাড়ি নেই, ধীরে সুস্থে একটু খাওয়া দাওয়া করে তারপরেই বলো। চিন্তা নেই। ছেলেটি আস্তে আস্তে বলল, আমি একজন ভারতীয়। আমার নাম হলো মহেন্দ্র শ্রীনিবাসন। দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে এক জায়গাতে বাড়ি ছিল, সেখান থেকে কাজের সন্ধানে। পুরো ঘটনাটা বলল মহেন্দ্র। ডেভিডের জলে ভিড়ে যাওয়ার কথা অবধি বলবার পরেই পিছনে এসে ততক্ষণ দাঁড়িয়েছেন ক্যাপ্টেন হেনরিক। তিনি ধীর স্বরে ওকে জিজ্ঞেস করলেন, ডেভিড তো আমার বেশ পরিচিত ছিল, যদিও আমাদের প্রতিদ্বন্দ্বী দল, তাও খুব খারাপ সম্পর্ক ছিল না আমাদের। আমরা নিজেদের মধ্যে বেশ বোঝাপড়া করেই কাজ করতাম। তা কি হলো ডেভিডের? তুমি এই অবস্থায় এলে কী করে? মহেন্দ্র বলল, আমাদের দলের সাথে আরেকটা ভাইকিং দলের মুখোমুখি লড়াই হয়েছিল ওই সিংহলের কাছাকাছি। আমরা ইতিমধ্যে অনেক ব্যবসায়ী এবং অনেক দেশের জাতীয় নৌবহরের সাথে লড়াই করে জিতে এসেছি, তাই এবারেও বেশ আত্মবিশ্বাসের সাথে আমরা লড়াইতে ঝাঁপিয়েছিলাম। কিন্তু উল্টো দিকে ছিল জলদস্যু প্যাট্রিকের দল। আমাদেরও 6টা জাহাজ, ওদেরও 7টা জাহাজ। ভয়ানক লড়াই হলো, রক্তক্ষয়ী লড়াই, প্রায় 5-6 ঘন্টার। আমি যথাসাধ্য লড়াই করেছিলাম। একা প্যাট্রিকের দলের প্রায় 15-20 জনকে হত্যার পরে আমি প্যাট্রিককেও মাটিতে পেড়ে ফেলেছিলাম। হাতে ছিল একটা কুঠার, কিন্তু প্যাট্রিক ছিল নিরস্ত্র। তাকে তাই মেরে ফেলিনি, শেষ মুহূর্তে তাকে ছেড়ে দিলাম। কিন্তু হলে কি হবে, আমাদের দলের সবাই তখন হয় বন্দি, না হলে মৃত। সর্দার ডেভিডও ততক্ষণে ধরা পড়ে গেছেন, ওনাকেও পরে হত্যা করা হয়। আমাকে অন্য কয়েকজনের সঙ্গে বন্দি করা হয়েছিল। জানি না প্যাট্রিক কেন আমাকে মেরে না ফেলে বাঁচিয়ে রাখলো। হ্যারিস বলে একটা লোক, ও সর্দার ডান হাত ছিল, সে আমাকে চোখে চোখে রাখতো, তার জিম্মায় আমি ছিলাম। একটু উঠে দাঁড়িয়ে সে দ্বীপটা ভালো করে দেখে বলল, আরে এই তো সেই দ্বীপটা, ঘুরে ফিরে এখানেই এসে গেলাম। আশ্চর্য, এইখানে আমরা বেশ কিছুদিন ছিলাম। যাদের চোট আঘাত লেগেছিল তাদের বিশ্রাম আর চিকিৎসার জন্যে। কিছুদিন বিশ্রাম নিয়ে আমরা আবার সমুদ্রে পাল তুলে দিয়েছিলাম। কিন্তু আমি বন্দি হয়ে থাকতে রাজি ছিলাম না, তাই হ্যারিসের চোখ এড়িয়ে লোকটা তখন মদের নেশা চুর হয়েছিল। রাতের অন্ধকারে জলে ঝাঁপ দিলাম। ভাগ্য ভালো, জলে হাঙর ছিল না। ডুব সাঁতার দিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে উঠলাম। জাহাজে কেউ এতটা আমি করতে পারবো সেটা ভাবেনি। এদিকে জায়গাটা আমার ভালো মতো চেনা হলো। হঠাৎ একটা চোরা স্রোত এমনভাবে এলো যে আমি অন্যদিকে ভেসে যাচ্ছিলাম। কিন্তু যেই দেখলাম একটা ভাঙা জাহাজের টুকরো ভেসে যাচ্ছে, ওটাকে জড়িয়ে ধরে ভাসতে শুরু করলাম। কোন সময় জ্ঞান হারিয়ে ফেললাম কে জানে। ওই অবস্থায় একমাত্র ভগবান সহায় ছিলেন বলেই 2 দিন বেঁচেছিলাম। এখন আবার আরেক ভাইকিং দলের হাতে পড়লাম দেখছি। তোমরা আবার কি করতে চাও আমাকে নিয়ে? এইবার জর্ডান বলল, ঠিক আছে, তোমাকে একটা কথা বলা হয়নি, আমরা হ্যারিসকেও পেয়েছি। প্যাট্রিকের দলের সঙ্গে আমাদের যুদ্ধ লেগেছিল। এই বলে পুরো ব্যাপারটা খুলে বলল। শেষে বলল, আমাদের সর্দার হেনরিকের ছেলে হ্যারি মারা গেছে জাহাজ ডুবি হয়ে, তার দেহ পর্যন্ত পাওয়া যায়নি। প্রথম যখন হ্যারিস তোমাকে শনাক্ত করতে পারে, সে বলল তোমার নামও হ্যারি। সর্দার সেই থেকে তোমাকে দেখলেই নিজের ছেলের কথা মনে করছেন। যাই হোক, ছোট বাবু তো আর ফিরলেন না, তুমি বিশ্রাম নাও। কথা শেষ হয়নি, হ্যারিস কখন পেছনে এসে দাঁড়িয়েছে। আমি লড়তে চাই, ব্যবস্থা হোক। ওই ছেলেটা একটা শয়তান, ওকে শেষ না করে আমি শান্তি পাবো না। এই ছেলে, দম থাকলে আমার সাথে তলোয়ারের লড়াইতে নামবি। আজই নামবো, দেখি কে যেতে। আস্তে কথা বলো, তোমাকে অনেকবার বলেছি, ধমকে উঠলেন হেনরিক। ছেলেটি এখনো অসুস্থ, ও একটু সুস্থ হয়ে উঠলেই তোমার সাথে দ্বন্দ্বযুদ্ধে নামবে।
তুমি বেশি লাফালাফি করলে এখানে সমুদ্রে ফেলে দেবো, আর এখানে জলে হাঙর আছে জানো তো। হ্যারিস একটু থতমত খেয়ে গেল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মহেন্দ্র বলল, আমি প্রস্তুত লড়াইতে নামতে। জর্ডান বললেন, কিন্তু তুমি তো এখনো খুবই দুর্বল। মহেন্দ্র খুব ভালো করে দেখলো, ভাইকিংদের মুখে আবেগের ছাপ বোঝা যায় না, কিন্তু তাদের মনের ভেতরটাও মানুষের এইবার বোঝা যাচ্ছে। ভাইকিং সর্দার প্যাট্রিকও একইভাবেই কথা বলছিল তার সঙ্গে। মুখ ভাবলেশীন, কিন্তু মনের দিক থেকে সব রকম আবেগ থাকে, যদিও কঠিন জীবনের কারণে সেটা ঢাকা পড়ে থাকে। খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়বার আগে অবধি ভাবছিল মহেন্দ্র, তার এইটুকু জীবনে কি কি না ঘটে গেল। ছিল একজন সামান্য ঝাড়ুদার, সেখান থেকে জাহাজে রক্ষীর কাজ, তারপরে জলদস্যু ডেভিডের প্রায় ডান হাত, যুদ্ধে বন্দী হলো প্যাট্রিকের হাতে, তারপরে ভেবেছিল মৃত্যু নিশ্চিত, কিন্তু জলে ঝাঁপিয়ে অজ্ঞান হয়েও সে বেঁচে আছে। আবার এই জলদস্যুরা ওকে সেবা যত্ন করে ভালো করেও তুলেছে। তবে হ্যারিস লোকটা সুবিধের নয়, কিন্তু ভগবান সঙ্গে থাকলে এবারেও জিতবে মহেন্দ্র। পরের দিন সকালে সূর্য উঠছে প্রায়, তখন ঘুম ভাঙল মহেন্দ্রর। আস্তে আস্তে উদীয়মান সূর্যের আভা আকাশে ছড়িয়ে পড়ছে। হ্যারিসকে দেখা গেল, সে মুখে একটা অবজ্ঞার হাসি নিয়ে এদিকে আসছে। বলল, কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে বাঁচবি? তোর লাশ এই দ্বীপে পুঁতে রেখে যাব। আজকের সন্ধেবেলাতেই আছে আমাদের দুজনের লড়াই। যদি আমি হারি, আমি নিজে এদের বন্দী হয়ে মজুরের কাজ করবো সারা জীবন, আর তুই হারলে কোনো কথা নেই, কেটে সমুদ্রে ফেলে দেবো। হ্যাঁ। পেছন থেকে ততক্ষণে জর্ডান এসে দাঁড়িয়েছেন। তিনি বললেন, শুনেছিলাম হ্যারিস, তোমরা শিশু এবং স্ত্রীলোকদেরকেও ছাড় দাও না। আজকে একজন অসুস্থ ছেলের উপরে তোমার এই ব্যবহার দেখে বোঝা গেল তোমার মেরুদণ্ডটা সত্যি ভাইকিংদের নয়। আরে আমি থোড়াই তো আক্কা করি এসবের, বলল হ্যারিস। আনো ছেলেটাকে, ওর সঙ্গে লড়তে চাই আমি। কি করা যাবে? হেনরিকের ইচ্ছে ছিল ছেলেটা এরকম অসুস্থ, এর সঙ্গে অভিজ্ঞ হ্যারিসকে লড়তে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না ওনার। তবে মহেন্দ্র নিজেই যখন রাজি, তখন আর কারই বা কি বলার থাকতে পারে। মহেন্দ্র নিজেই সেই মুহূর্তে সম্মত হলো যে সে লড়বে। হেনরিক পূব দিকে একবার তাকালো, সমুদ্রের তীরে গিয়ে কিছুক্ষণ দিগন্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তিনি ঘোষণা করলেন যে সেদিন সন্ধ্যায় দুজনের দ্বন্দ্বযুদ্ধ হবে। শর্ত হলো যে হেরে যাবে সে এই দলে কৃতদাস হয়ে থাকবে, আর যে জিতবে তাকে মুক্তি দেওয়া হবে। এরপরে সারাদিন ভালোই কেটে গেল। ধীরে ধীরে পশ্চিম আকাশে দিগন্তের কাছে সূর্য অস্ত গেল। দুদিন পরেই যেহেতু পূর্ণিমা, তাই চাঁদ প্রায় 16 কলা পূর্ণ করে ফেলেছে। সন্ধ্যা নামতেই চাঁদ উঠতে শুরু করলো। আকাশ পরিষ্কারই আছে, তাই চাঁদের আলোয় পুরো দ্বীপের বেলাভূমিটা আলোকিত হয়ে উঠল। দলের লোকেরা পাথর সাজিয়ে একটা গোলাকার অ্যারিনা তৈরি করলো, মানে যেখানে যুদ্ধ হবে। একটা গণ্ডি টেনে দিলেন হেনরিক, বললেন, এই গণ্ডির বাইরে পা রাখা যাবে না, এটা পেরোলেই কিন্তু অকৃতকার্য মানা হবে। 3 বার সুযোগ, যে প্রতিযোগী আগে 3 বার এটা পেরোবে সে হেরে যাবে। ঠিক আছে? 2 জন প্রতিদ্বন্দ্বী তাতে সম্মত হলো। এরপরে দুজনে তৈরি হয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়ল। দুজনেরই মাথায় শিরস্ত্রাণ, হাতে ধারালো তলোয়ার এবং ঢাল, গায়ে মোটা ষাঁড়ের চামড়ার ঢাল। হেনরি মহেন্দ্রকে উদ্দেশ্য করে বলল, আমার পুত্র হ্যারির পরে তোমাকেই দেখছি যে এতটা সাহস দেখাতে পারে। যাই হোক, যুদ্ধ শুরু করবার নির্দেশ দিলাম আমি। এই বলে তিনি ষাঁড়ের চামড়া একটা ঢাল বাজিয়ে প্রতিযোগিতা শুরু করলেন। তলোয়ারের দ্বন্দ্বযুদ্ধে যে জিতে যায় সে হেরে যাওয়া প্রতিযোগীর হত্যা করতেও পারে। এই নিয়মটা চালু আছে ভাইকিংদের মধ্যে। লড়াই শুরু হতেই হ্যারিস বেশ আক্রমণাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ল মহেন্দ্রর উপরে। তলোয়ার নিয়ে প্রায় ঘাড়ে কোপ মারতেই যাচ্ছিল। মহেন্দ্র ঢাল বাড়িয়ে শেষ মুহূর্তে আটকালো, তবে পা ঘষতে বেশ কিছুটা পিছিয়ে এলো। হ্যারিসের মুখে একটা পৈশাচিক উল্লাস ফুটে উঠল। সে এবারে এক পাক ঘুরে আক্রমণ করলো মহেন্দ্রর পেটের দিকে। এটাকেও আটকে দিল মহেন্দ্র ঢাল বাড়িয়ে। এরপরে ঢাল দিয়ে পাল্টা ঠেলা মারলো হ্যারিসকে। দুজনের অস্ত্রের সংঘর্ষে আগুনের ফুলকি ছিটকে উঠতে লাগলো। হ্যারিস একের পর এক আঘাত হানছে, আর মহেন্দ্র সুকৌশলে আঘাত আটকে দিচ্ছে। হেনরিক, জর্ডান সকলেই বেশ মুগ্ধ হয়ে মহেন্দ্রর কৌশল দেখছে। যদিও যুদ্ধ মৃত্যু এগুলো গা শোয়া ব্যাপার হেনরিকদের কাছে, তাও মহেন্দ্রর কৌশল এতটাই নিখুঁত যে সেটা দেখতেই সবাই একাগ্র চিত্তে তাকিয়েছিল অ্যারিনার দিকে।
মনে মনে হেনরিক সমর্থন করছিলেন এই ছেলেটিকেও। যত আরও সময় গড়াচ্ছে তিনি মনে মনে তারিফ না করে পারছেন না। হ্যারিসের গায়ে জোরও বেশি, সঙ্গে সে অনেক বেশি ক্ষিপ্রও বটে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হ্যারিসের একটা আঘাত কোনো মতে বাঁচাতে পারল মহেন্দ্রর উরুর কিছুটা জায়গা ছুঁয়ে গেল হ্যারিসের তলোয়ার। জায়গাটা চামড়া কেটে রক্ত ঝরতে লাগলো, কিন্তু সামান্য একবার মুখ কুচকেই আবার লড়াইতে মনোসংযোগ করলো সে। হ্যারিসের মুখে একটু আত্মসন্তুষ্টির হাসি। সে মনে করছে এই যুদ্ধে তার জয় নিশ্চিত। একবার মহেন্দ্র ভারসাম্য হারিয়ে গণ্ডির বাইরে পা দিয়ে ফেলল। হ্যারিস বেশ খুশি হয়ে বলল, হেনরি, গুনে রাখো, একবার হলো। কথা শেষ হতে না হতেই মহেন্দ্র ঢাল দিয়ে তাকে ঠেলে গণ্ডির ভিতরে নিয়ে এলো। এবারে মহেন্দ্র তলোয়ার চালালো বেশ জোরে, হ্যারিসের কাঁধ লক্ষ্য করে। একটু অপ্রত্যাশিতভাবেই চালিয়েছিল মহেন্দ্র। বেশ হকচকিয়ে গেছে হ্যারিস। সে কোনো মতে আটকালো আক্রমণটাকে। এরপরে বেশ কিছুক্ষণ ভয়ানক লড়াই হলো। মহেন্দ্রর তেজ বনাম হ্যারিসের অভিজ্ঞতা এবং প্রতিশোধ স্পৃহা। আস্তে আস্তে লড়াই প্রায় ঘণ্টাখানেক অতিক্রম করেছে। হ্যারিস মনে মনে ভাবছে যে ছেলেটাকে আগেই মনে হয়েছিল যে বেশ সহজ মানুষ নয়। ভালো হতো এ পুরো সুস্থ হয়ে উঠবার আগে একে শেষ করে ফেলা। কিন্তু এই হেনরিকের কী যে হলো, একে খাইয়ে দাইয়ে সুস্থ করে তুলল। সব হাঁড়ির খবর তো এর জানা আছে, ফাঁস করে দিলেই হয়েছে। কুবেরের ধনভাণ্ডারের খোঁজ দিয়ে দেবে এই হেনরিককে। সে যাতে ভাইকিং, তাই লড়াই সারা রাত চললো সে চালিয়ে যেতে পারে। তবে এই ছেলেটাও কম যায় না। এই ছেলেটি যেভাবে লড়াই চালাচ্ছে তাতে হ্যারিসের কাজটা ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। সে বেশ বুঝতে পারলো যদি প্যাট্রিক বেঁচে থাকতো তবে এই ছেলেটিকে দলে নিয়েই নিত। আস্তে আস্তে দলের মধ্যে বড়সড় একটা জায়গা নিয়ে ফেলতো। যদি এখানেও ছেলেটা একই ব্যাপার করে তাহলে তো চাপ হয়ে যাবে। এত কম বয়সী একটা ছেলের কাছে হেরে গেলে ওকে সবাই হ্যাটা করবে। ছেলেটাকে যে করেই হোক হারাতেই হবে, পারলে মেরে ফেলতে হবে। এই সব ভাবতে ভাবতেই হঠাৎ মহেন্দ্রর তলোয়ারের একটা আক্রমণ ঠিক সামলাতে পারল না হ্যারিস। ঢাল নিয়ে শেষ মুহূর্তে তলোয়ারটাকে আটকাতে পারলেও সে পা পিছলে গণ্ডির বাইরে গিয়ে পড়ল। মহেন্দ্র চেপে বসলো তার বুকের উপরে। মহেন্দ্র এবারে একেবারে বাগে পেয়েছে হ্যারিসকে। সে তলোয়ারটা হ্যারিসের গলাতে চেপে ধরল। হ্যারিস বেশ ভয় পেয়ে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি হার স্বীকার করছি, তুমি আমাকে প্রাণে মেরো না। হেনরিক বলল, তোমার মতো একটা মানুষকে ছেড়ে দেওয়া উচিত নয়। তুমি অসুস্থ ছেলেটার বিরুদ্ধে অসম লড়াই করতে নেমেছো। লড়বার এতই শখ তো আমাদের কারোর সঙ্গে লড়তে পারতে। মহেন্দ্র, তুমি কি ওকে ক্ষমা করে দেবে, এই জানোয়ারটাকে? মহেন্দ্র শান্ত দৃষ্টিতে তাকালো হেনরিকের দিকে, তারপরে বলল, এই হ্যারিস এবং প্যাট্রিকের দল প্রচুর লুটের মাল, সোনা দানা নিয়ে এসেছিল এই দ্বীপে। আমি ঠিক জানি না, কিন্তু এই দ্বীপেই কোথাও আমি নিশ্চিত ওই গুপ্তধন লুকানো আছে। যদি হ্যারিস ওই সোনাদানার সন্ধান দিয়ে দেয় আমাকে, তাহলে আমি ওকে ছেড়ে দিতে পারি। হ্যারিস কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, আমি কিছু জানি না, ছেড়ে দাও আমাকে, আমি ওসবের কিছুই জানি না। এদিকে আশেপাশের সব দলের লোকেরা বেশ আগ্রহ ভরে তাকিয়ে আছে হ্যারিসের দিকে, কিছু কথা যদি বের হওয়ার পেট থেকে। কিন্তু যা মনে হচ্ছে হ্যারিস খুব সহজে কিছু বলবে না। এই জন্যেই মনে হয় ছেলেটাকে সুস্থ হয়ে ওঠার আগেই হ্যারিস শেষ করে দিতে চেয়েছিল। মহেন্দ্র কিন্তু একইভাবে হ্যারিসের উপরে চেপে বসে আছে। একটু চাপ দিতেই তলোয়ারের খোঁচা লেগে হ্যারিসের গলার কাছটা একটু কেটে গেছে, রক্ত পড়ছে। হ্যারিস বুঝতে পারছে যে কিছু একটা বলে না দিলে এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। তবে একটাই ভরসা, এই ছেলেটি এখনও নিজে জানে না যে গুপ্তধন কোথায় আছে। তাই সে ইতস্তত করে বলল, এই দ্বীপের উত্তর দিকে সোজা হাঁটতে হবে। প্রায় 1000 পা হাঁটবার পরে দেখবে দুটো নারকেল গাছ আড়াআড়িভাবে হেলে রয়েছে। তার নিচে মাটির ভিতরে একটু জল হবে। মহেন্দ্র সামান্য উঠে দাঁড়ালো। হ্যারিস উঠে বসলো, ধূর্ত চোখে আশপাশটা একটু দেখে নিল। তারপরে হঠাৎই উঠে সামনে থাকা কয়েকজনকে ঠেলা মেরে সরিয়ে ছুট লাগালো সমুদ্রের দিকে। একটু হকচকিয়ে গেল, মহেন্দ্র তলোয়ার নিয়ে তাকে তাড়া করলো। কিন্তু তখন চাঁদের আলোও কমে এসেছে, আর কিছুটা গিয়েই হ্যারিস সমুদ্রে ঝাঁপ দিল। তার পিছন পিছন মহেন্দ্রও ঝাঁপ দিল সমুদ্রে। কিন্তু এবারে হ্যারিসকে আর ধরা গেল না। যাই হোক, একটু হতাশ হয়ে ফিরে এলো মহেন্দ্র। হেনরিক ওকে বুকে টেনে নিলেন, বললেন, তুমি ঠিক আমার হ্যারির মতন, তোমাকে হারাবে এরকম ভাইকিংও জন্মায়নি। তুমি আজ থেকে আমাদের দলেই থাকবে। সেদিন রাতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। এই ঘটনার পরে কেটে গেছে আরও দিন দুইয়েরও বেশি।
মহেন্দ্র বেশ কিছুটা আহত হয়েছিল হ্যারিসের সঙ্গে লড়াইতে, তবে হেনরিকের তত্ত্বাবধানে বেশ কিছুটা সুস্থ হয়ে উঠল দুদিনের মধ্যেই। প্রায় পুরো দ্বীপটা খুব ভালো করে খুঁজে দেখা হয়েছে, চিরুনি তল্লাশি করে, তবে এখন ওই নারকেল গাছ বা সেই গুপ্তধনের খোঁজ পাওয়া যায়নি। যাই হোক, ইতিমধ্যে জাহাজ মেরামতি, জাহাজে শুকনো খাবার, রসদ সব কিছু তুলে নেওয়া হচ্ছে, আহত মানুষদের চিকিৎসা চলছে। মহেন্দ্র যেহেতু বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছে, তাই হেনরিক তাকে জানালেন যে সে যদি ইচ্ছে করে তাহলে নিজের দেশ ভারতবর্ষে ফিরে যেতে পারে। যেহেতু হিসেব মতো সে এখন এই দলের কোনো বন্দী নয়, আশ্রিতও নয়, তাকে আটকে রাখার কোনো অধিকার নেই হেনরিকদের। তবে তিনি প্রতিশ্রুতি দিলেন যে যদি গুপ্তধন পাওয়া যায় তাহলে সেটার কিছুটা ভাগ পাবে মহেন্দ্র। সে বলল, কিন্তু এখন গুপ্তধন রহস্য উদ্ঘাটন করতে হবে আগে, সেটা আমি না থাকলে আপনারা পারবেন না। হ্যারিসকে তো ধরা গেল না, ও বেটা ভেবেছিল যে আমি সব জেনে ফেলেছি, কিন্তু সত্যিটা হলো যে আমি সঠিক জায়গাটা জানি না। তবে আমি সঙ্গে থাকলে খুঁজতে সুবিধা হবে আপনাদের, না হলে আপনারা খুঁজে পাবেন না। হেনরিক বললেন, সেই জন্য তোমার উপরে এত রাগ। মনে করেছিল যে ডুব সাঁতারে পালিয়ে গিয়ে তুমি হয়তো ওই দ্বীপে পৌঁছে সব ধনরত্ন চুরি করে পালাবে। তবে মালটাকে ধরা গেল না। ওর মতো ছুঁচোকে তার দুজনে কথা বলছিল, ঠিক সেই সময় একটু দূর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। হেনরিক এবং মহেন্দ্র ছুটল সেই দিকে। সমুদ্রের তীরের বেলাভূমি থেকে শব্দটা এলো। হেনরিক ব্যাপারটা কিছুটা বুঝতে চাইলেন। সেই সময় হঠাৎ জর্ডান দৌড়ে এলো। সে এসে বলল, মারাত্মক কাণ্ড সর্দার। হেনরিক বললেন, কি হয়েছে, এত উত্তেজিত হচ্ছে কেন জর্ডান? অন্য কোনো ভাইকিংদের দল নাকি? আরে আমার ছেলে ফিরে এসেছে, হে হে হে, আমাদের কি ভয়? জর্ডান বলল, আমরা গুপ্তধন খুঁজতে ওই দিকটায় গেছিলাম, তারপরে হঠাৎ দেখলাম যে বেশ ঝুনো ঝুনো নারকেল ফলেছে গাছে। আমরা কুড়ুল নিয়ে কোমরে কাছি বেঁধে কয়েকটা দলে ভাগ করে নারকেল পাড়তে লেগে গেলাম। আবার দেখলাম তীরের কাছে কয়েকটা মাছ পাওয়া গেল, আর আমরা মাছ ধরছিলাম। আমাদের একজন একটু দলছুট হয়ে গেছিল, একটু আড়ালে ছিল। ঝুড়ো ঝুড়ো বালি ছড়িয়েছিল সমুদ্রের তীরে, বেশ কয়েকটা ঝাউ গাছ ছড়িয়ে ছিটিয়েছিল। ওই আওয়াজ পেতেই আমরা দৌড়ালাম ওই দিকটায়। প্রথমে তো কিছুই দেখতে পেলাম না, সেই লোকটিও কোথায় আছে দেখতে পেলাম না আমরা। হঠাৎ একটা পাথরের গায়ে দেখলাম চাপ চাপ রক্তের দাগ। কিছু দূরে একটা কুড়ুল পড়েছিল দেখা গেল, তবে লোকটা কোথায় গেল? হাওয়াতে মিলিয়ে গেল নাকি? মহেন্দ্র ভীষণ রেগে গেল। এই সব ওই হ্যারিসের বদমাইশি। আমাদের এখান থেকে তাড়ানোর জন্য লুকিয়ে থেকে আমাদের দলের লোকেদের উপর হামলা করছে। ওকে আমি ছাড়বো না। জর্ডান মাথা নিচু করে প্রায় কাঁপতে কাঁপতে বলল, এটা হ্যারিসকে বাদ দিন, কোনো মানুষেরই কাজ নয়। একটু শুনে মহেন্দ্র কিছুটা অবাক হলো। তাহলে কার কাজ? হেনরিক কিন্তু কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছিলেন। তিনি বললেন, কোনো পায়ের ছাপ পেয়েছো? না সর্দার। জর্ডানের গলা প্রায় কেঁপে গেল। এত ভয় পেতে কোনো দিন এদের দেখা যায় না। আমরা ভালো করে বালির উপরে পায়ের দাগ খুঁজলাম, কিন্তু যেটা পেলাম সেটা হলো একটা মোটা লম্বা মতো টানা দাগ, ভিজে বালির উপর দিয়ে একেবারে চলে গেছে সমুদ্রের দিকে গিয়ে দাগটা মিলিয়ে গেছে। আমাদের দলের লোকগুলো তো ওই দেখেই আর এক মুহূর্তে এখানে থাকতে চাইছে না। এই দ্বীপটা অভিশপ্ত সর্দার। চোখ দুটো বড় বড় করে বললেন হেনরিক। তাই তো দেখছি, এটা আর কারোর কাজ হতেই পারে না। মহেন্দ্র একটু বিরক্ত। সে বলল, হয়েছেটা কি? আপনারা এত কিসের ভয় পাচ্ছেন বলবেন? আমি আমার এক তলোয়ারের কোপে শেষ করে দেবো, কে সামনে আসে দেখি। হেনরিক বললেন, ওরা যেটা বলছে সেটা যদি সত্যি হয় তার মানে হলো জোর মাগ্যান নামে একটা সামুদ্রিক দানব সাপ এখানে এসেছিল। আমরা ভাইকিংরা মৃত্যুকে ভয় পাই না, কিন্তু ওই সাপটা বিশাল আকারের এবং স্বয়ং শয়তানের রূপ। ওর হাতে মারা গেলে স্থান হয় নরকে। তাই জন্যে জোর মাগ্যান যেখানে থাকে আমরা ওই জায়গায় এড়িয়ে চলি। এই কথা শুনে মহেন্দ্র বেশ চিন্তিত হয়ে পড়ল। সে হিন্দু পুরাণ মতে বাসুকি নাগের কথা শুনেছে, তবে এই শয়তান সাপের নাম শোনেনি। হেনরিক বললেন, এই সাপ একবার প্রচণ্ড রেগে এমন বিষ উদ্গার করেছিল যে পুরো পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে উঠেছিল। ঈশ্বর ওডিন বাঁচিয়ে দিয়েছিলেন সেবার। শোনা যায় বাসুকি নাগও এইভাবে বিষ ছড়িয়ে পৃথিবীর বাতাস ভরে দিতে চেয়েছিলেন, কিন্তু শিব ঠাকুর নীলকণ্ঠ হয়ে সেই বিষ গলায় ধারণ করেছিলেন। হয়তো সেই উপকথাটাই প্রচলিত আছে ভাইকিংদের মধ্যে। তা সে যাই হোক, এগুলো তো উপকথা মাত্র। এখন কি আর বাস্তবে এসব আছে নাকি? মহেন্দ্র বলল। সে বলছে যে না না না, এইসব কি আর বাস্তব হয় নাকি? ওদের কিছু ভুল হচ্ছে, এসব সত্যি হয় নাকি? হেনরিক ছেলেটির কথা একটু খুশি হলেন। বাহ, এই ছেলেটির বুকে দম আছে, সহজে ভয় পায় না। যাই হোক, মনে হয় ছেলেটি এখনও অবধি ওই অঞ্চলের সমুদ্রে এরকম কিছু দেখেনি। মহেন্দ্র নিজেও এই কথাতেই সম্মত হয়ে বলল, তার ধারণা
মিছিমিছি এসব নিয়ে ভয় পাওয়া হচ্ছে। হেনরিক বললেন, ঠিক আছে, একবার সরেজমিনে জায়গাটা দেখে আসলেই তো হয়ে যায়, জায়গাটা কাছেই। তবে এখন জোয়ার চলছে, সমুদ্রের জল বেশ বেড়ে গেছে, তাই বেলাভূমিটা প্রায় পুরোটাই জলের তলায়। পাথরের স্তূপগুলোর উপরে সমুদ্রের জল এসে পড়ে ভেঙে যাচ্ছে, প্রচণ্ড ফ্যানার সৃষ্টি হচ্ছে, ছোট গাছপালা ঝোপঝাড়গুলো জলের নিচে চলে গেছে। সেই লোকটা কুড়ুলটা খুঁজবার খুব চেষ্টা করা হলো, কিন্তু কুড়ুলটা পাওয়া গেল না। যাই হোক, সকলেরই বেশ খিদে পেয়ে গেছিল, তাই দুপুরের খাবারের জন্য ওরা তাঁবুর কাছে ফিরে এলো। খাওয়ার পরে পাথরের গায়ে হেলান দিয়ে বসে মহেন্দ্র ভাবছিল যে এমনিতেই ভাইকিংরা হাঙরকেও সামনে পেলে কুঠার দিয়ে পারলে দুটুকরো করে ফেলে, কিন্তু ওই একটা রূপকথার গল্পের সাপের নাম শুনেই কেমন ভয় গুটিয়ে গেল। ভাবতে ভাবতে একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পরে দেখলো সবাই গোল হয়ে সভা বসেছে। অনেক মাঝি মাল্লারা বলছে যে এখানে আর থাকা যাবে না, জোর মাজ্ঞান যাকে খাবে সেই নরকবাসী হবে। এখানে ওই গুপ্তধন পাওয়া যাবে কি না একটা উড়ো খবরের উপর ভিত্তি করে থাকা ঠিক হচ্ছে না। হেনরিককে সবাই খুব মান্যিগণ্যি করে বলেই এখন এই দ্বীপে আছে। কিন্তু তাদের কথার মাঝেই আবার আরেকজন মাঝি সমুদ্রের তীরে গেছিল, তার চিৎকার শোনা গেল। সঙ্গে সঙ্গে জর্ডান 3-4 জনকে নিয়ে সেই দিকে দৌড় দিলেন। হাতে মশাল নিয়ে বেশ কিছুক্ষণ খোঁজ করা হলো লোকটার, তার নাম ধরে ডাকা হলো। কিছুক্ষণ পরে তারা ছুটতে ছুটতে ফিরে এসে জানালো যে একই ব্যাপার, সেই মোটা দাগ বালির উপরে, সেই রক্তের দাগ। ওদের চোখে মুখে মারাত্মক ভয় স্পষ্ট। কেউ আর এক মুহূর্ত এই দ্বীপে থাকতে চাইছে না। হেনরিক বেশ গম্ভীরভাবে সবার দিকে উদ্দেশ্য করে জানালেন, এখানে যা কাণ্ড শুরু হয়েছে তাতে আর আমাদের এখানে বাস করা সম্ভব হচ্ছে না। আমরা আজকে দুপুরের মধ্যেই এই দ্বীপ ত্যাগ করব। সবাই তৈরি হয়ে নাও, মাস্তুল দড়ি দড়া সব তৈরি করে নাও। সেদিন তো সন্ধ্যা হয়ে গেছিল, পরের দিন দুপুরের মধ্যে তার মানে হেনরিকরা বেরোনোর চেষ্টা করছেন। মহেন্দ্র বুঝতে পারলো। হেনরিকের নির্দেশের সঙ্গে সঙ্গে পুরো জাহাজের ব্যবস্থা শুরু হয়ে গেল। কিন্তু মহেন্দ্র হেনরিককে একধারে নিয়ে এসে বলল, দেখুন, আমার বিশ্বাস এই দ্বীপে ওই ধনরত্ন সত্যি সত্যি আছে, তাই সেগুলো না নিয়ে চলে গেলে ব্যাপারটা আমাদের হার হয়ে যাবে। ওই হ্যারিস লোকটা ঠিক আনাচে কানাচে ঘোরাঘুরি করছে, ও ঠিকই এসে ওগুলো বাগিয়ে নেবে। হেনরিক চিন্তিত মুখে বললেন, সেটা হতে পারে বাবা, কিন্তু জোর মাজ্ঞান একবার এখানে এসেছে, ওর ভয় কেউই আর এখানে থাকতে চাইছে না। আর থাকতে রাজি হলেও কি লাভ, কেউ তো আর গুপ্তধন খুঁজতে যেতে রাজি হচ্ছে না। মহেন্দ্র খুব শান্তভাবে বলল, গুপ্তধনের সন্ধানে আমি একাই যাব, এই ব্যাপারে সঙ্গে আর কাউকে আমার লাগবে না। তবে আপনারা এখানে আরও কয়েকটা দিন থেকে যান। টিলাটার ওই দিকটায় আমি গিয়ে একটু খোঁজাখুঁজি করব। খুঁজে পাওয়া যাবার সম্ভাবনা কিন্তু আছে, যেরকমটা প্যাট্রিকের দলের থেকে আমি বুঝতে পেরেছি। যদি খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা সবাই বড়লোক হয়ে যাব। হেনরিক একটু ব্যাপারটা ভেবে নিল কিছুক্ষণ, তারপরে বলল, ঠিক আছে মহেন্দ্র, অনুমতি দিলাম, আরও 5 দিন এখানে থাকবো আমরা। যদিও আমার বিশেষ ইচ্ছে ছিল না এখানে আর থাকার, তবে একটাই শর্ত, যদি এই 5 দিনের মধ্যে দলের আর কেউ জোড়মাজ্ঞানের শিকার হয় তাহলে কিন্তু আর থাকা যাবে না। মহেন্দ্র এই প্রস্তাবে রাজি হলো। তৈরি হয়ে নিল মহেন্দ্র, কাজে নেমে পড়লো তৎক্ষণাৎ। হ্যারিসের মুখ থেকে যা কথা আদায় হয়েছে সেই অনুযায়ী আড়াআড়িভাবে 2টো নারকেল গাছ দ্বীপের উত্তর দিকে কোথাও আছে। প্রায় 1000 পা হাঁটতে হবে। পাথুরে এবড়ো খেবড়ো এবং ন্যাড়া রাস্তায় হাঁটতে বেশ অসুবিধে হচ্ছিল। একটা বেশ বড় এলাকা, প্রায় একটা আমবাগানের সমান, জুড়ে প্রচুর গাছপালা আছে। এই জায়গাটা 2টো টিলার মাঝামাঝি জায়গাতে। বেশ নানান রকমের গাছ হয়ে আছে মাটিতে। বেশ কিছু নারকেল গাছ দেখতে পাওয়া গেল পাশাপাশি হয়ে রয়েছে। এতগুলো গাছের মধ্যে কোথায় সেই আড়াআড়ি 2টো গাছ? কিন্তু মহেন্দ্র বদ্ধপরিকর, গাছ 2টো এবং গুপ্তধন খুঁজে বার করবেই সে। সর্দার হেনরিক যখন ওকে এতটা ভরসা করেছেন, তখন ভরসার যোগ্য সম্মান রাখতে তো হবেই। সেই জন্যই এতটা ঝুঁকি নিচ্ছে এবং পরিশ্রম করছে মহেন্দ্র। মনে পড়ে সর্দার ডেভিডও এই কারণে ওকে খুব ভরসা করতেন। ওকে প্রায় জাহাজের সেকেন্ড ইন কমান্ড মনে করতো সবাই। ইতিমধ্যে ভাটার টান এসেছে সমুদ্রে, সেই জন্য জল নেমে গেছে বেশ কিছুটা নিচে। বেশ প্রশস্ত বেলাভূমি দেখা যাচ্ছে। 2টো একটা অস্প্রে জাতীয় চিল উড়ে বেড়াচ্ছে বালির চরের উপরে। হাওয়ার গতি বেশ ভালোই, পরিষ্কার আবহাওয়া, শোঁ শোঁ করে শব্দ আসছে। খুব ভালো করে চারদিকে লক্ষ্য রাখতে রাখতে মহেন্দ্র হাঁটছিল পাহাড়গুলোর মধ্যে দিয়ে। বেলা তখন প্রায় মধ্যাহ্ন পেরিয়ে গেছে। মহেন্দ্রর যা অভিজ্ঞতা তাতে বুঝতে পারছে যে অল্প সময় পরেই জোয়ার আসবে। বেশ ভালো করে সে চারদিকটা পর্যবেক্ষণ করছিল। এই মুহূর্তে মহেন্দ্র সেই বাগানের মতো জায়গাটাতে আছে। কয়েকটা কাঠবাদামের গাছ চোখে পড়ল মহেন্দ্র লক্ষ্য করলো যে বেশ কিছু কাঠবাদামের খোলা পড়ে আছে। এর অর্থ এই যে গত কিছুদিনে কেউ এই কাঠবাদামগুলো ছাড়িয়ে খেয়েছে। মহেন্দ্রর একটা সন্দেহ হলো,
সাধারণত যারা সমুদ্রে দিনের পর দিন থাকে, জাহাজে সময় কাটায়, তারা নিয়মিত খাবার বলতে খায় সামুদ্রিক মাছ। একঘেয়েভাবে সামুদ্রিক মাছ খেতে খেতে একটু মুখ বদল করতে ইচ্ছে করে অনেকেই, তাই এসব কাঠবাদাম চীনাবাদাম পেড়ে খায়। প্রশ্নটা হলো এই যে এখানে কাঠবাদাম খেলো কে? এখানে তো হেনরিকের দলের কেউ এসেছে বলে মনে হয় না। মহেন্দ্র খুব ভালো জানে ব্যাপারটা। সে হঠাৎ কী মনে হলো নিজের প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে একটু নিচু হয়ে গেল। একটা প্রায় বাতাবি লেবুর আকারের পাথর ওর মাথার উপর দিয়ে উড়ে গেল। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো মহেন্দ্র। দেখলো হ্যারিস দাঁড়িয়ে আছে হাতে একটা গাছের ডাল নিয়ে। সে বলল, বন্ধু, আমার বয়স যদি 30 বছর হয়, তোমার সাথে লড়তে লড়তে আমার অভিজ্ঞতা 31 বছর হয়ে গেছে। আমি কাঠবাদামের খোলাগুলো নজরে পড়তেই বুঝতে পেরেছি এখানে কিছুক্ষণ আগেই একজন মানুষ এসেছিল। এটা যে তুমি হতে পারো সেই আন্দাজ আমার আগেই ছিল। হ্যারিস একটু রেগে থুতু ফেলে বলল, আমারই ভুল হয়েছে। বাদামগুলো এত ভালো যে পড়ে থাকতে দেখে খেতে ইচ্ছে করলো। সেই শাঁকা মাছ খেতে খেতে আর ভালো লাগছিল না। দুটো বাদাম পড়ে থাকতে কুড়িয়ে খেয়ে নিলাম। তোর এলে মাছে মানছি, একটা ভাঙা খোলা দেখে বুঝে ফেললি যে আমি এখানে আছি। মহেন্দ্র গম্ভীরভাবে বলল, এবার আমাকে বলে দাও যে ধনরত্নগুলো কোথায় আছে। না হলে এবারে কিন্তু আমি যদি তোমাকে আক্রমণ করি, তুমি কিন্তু বেঁচে বেরোতে পারবে না। তুমি দলের বাকিদের জোড়মাজ্ঞানের ভয় দেখিয়েছ, যাতে তারা কেউ আর এখানে না থাকে। তবে তুমি আমাকে এত সহজে ধোঁকা দিতে পারো নি। এবারে ভালোই ভালো সব বলে দাও। হ্যারিস বেশ ভয় পেয়ে গেছে। মহেন্দ্রর এত বুদ্ধি থাকতে পারে সে ভাবতেই পারেনি। এই নির্জন জায়গাতেও যে কেউ এসে এইভাবে তাকে খুঁজে বার করে তাকে সামনাসামনি দাঁড়াতে পারে, সেটা সে ভাবতেও পারেনি। সেই জন্য সে বিশেষভাবে লুকোবার চেষ্টা করেনি। তবে এই ভিনদেশি ছেলেটি যেভাবে নিজের বুদ্ধি দিয়ে সব কিছু ধরে ফেললো, সেটা সত্যি খুব অবাক করবার মতন। যেদিন ছেলেটি জাহাজ থেকে লাফ দিয়ে পালিয়েছিল, সেদিনকেই ওর মনে হয়েছিল যে ছেলেটি বুদ্ধি, শক্তি, দক্ষতা সব কিছু দিয়ে এগিয়ে। ওর একদম ঠিক মনে হয়েছিল। সেটা বেশ বুঝতে পারলো হ্যারিস। সেদিন দ্বন্দ্বযুদ্ধে হেরে যাবার পরে পালিয়ে গেছিল। এরপরে সমুদ্রে ঝাঁপ দিয়ে সে অনেক রাত্রে গুপ্তধন খুঁজতে দ্বীপের অন্য দিক দিয়ে দ্বীপে উঠে এসেছিল। টিলার আড়াল থেকে নজর রাখছিল হেনরিকদের দলের উপরে, এবং আড়াল থেকে পাথর মেরে দুজনকে মেরে ফেলেছিল। এরপর লাশগুলোকে এমনভাবে টেনে নিয়ে গেছিল যে মনে হয়েছে দানব সাপ জোড়মাজ্ঞান এসে তাদেরকে মেরে ফেলেছে। মনে করো যে রাস্তা পরিষ্কার, এইবারে আর কেউ গুপ্তধন থেকে ওকে আটকাতে পারবে না। হ্যারিস আড়াল থেকে সব কিছু দেখে বুঝতে পারছিল যে দলের লোকেরা বেশ ভয় পেয়েছে। জাহাজে মালপত্র গুছিয়ে নেওয়া দেখে সে মনে করেছিল যে এবারে হেনরিকের দল পাত্তাড়ি গুটিয়ে পালাবে। কিন্তু মাঝে এই ছেলেটা যে সব হিসাব বদলে দেবে সেটা ঠিক আন্দাজ করতে পারেনি। তাই আড়াল থেকে পাথর মেরে তাকে শেষ করে দিতে চেষ্টা করেছিল। এখনও অবধি তার নিশানা খুব ভালোই ছিল। আগের দুটো খুন নির্ভুল লক্ষ্যে পাথর ছুঁড়েই সে করেছে। খালি হেরে গেল এই নতুন ছেলেটার কাছে। এই কথাটা ভাবতেই কেমন যেন নিজের ইগোতে লাগলো হ্যারিসের। একবার হেরেছে বলেই কি আর জিতবে না কখনো? সে এখনই ওই ছেলেটাকে হারিয়ে দিতে পারে, তলোয়ার না হোক, মল্লযুদ্ধ বা মুষ্টিযুদ্ধে। সে একটু কাঁধ ঝাঁকিয়ে এগিয়ে গেল মহেন্দ্রর দিকে। মহেন্দ্র একটু তীক্ষ্ণ চাউনি দিয়ে তাকিয়ে বলল, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে পারি যাতে তোমার লাভ আছে। তুমি কি আমার প্রস্তাবে রাজি হবে? হ্যারিস একটু ভেবে বলল, ঠিক আছে, কী প্রস্তাব বলো। মহেন্দ্র বলল, দেখো, আমার অনুমান তুমি প্রথম যে খুনটা করেছিলে সেটা এই জায়গাটার কাছেই কোথাও। অবশ্য গতকালকের খুনটা অন্য কোথাও করেছিলে। আমার মনে হয় যে মালপত্রগুলো এই জায়গাটার কাছাকাছি কোথাও লুকোনো আছে, যেটা তুমি জানো। ভালোভাবে সেগুলো বলে দাও আমাকে, তাহলে আমরা নিজেদের মধ্যে আপোষ করে ভাগাভাগি করে নেবো জিনিসগুলো। আর না হলে তোমাকে আমি মেরে সব সোনাদানা নিয়ে নেবো। যদিও তাতে আমার কিছুটা সময় বেশি লাগবে, কী আর করা যাবে। তুমি যদি সোজাসুজি রাজি না হও। হ্যারিস বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এমনিতেও বেকার লড়াই করার মতো ইচ্ছা আমার নেই। তবে তুমি তো ভাইকিং না, তোমার কথার দাম কতটা আছে কি জানি। মহেন্দ্র বলল, আমরা দক্ষিণ ভারতের অধিবাসী, সামুদ্রিক যুদ্ধে বীর হিসেবে আমাদেরও নাম আছে, তাই আমার কথা তুমি বিশ্বাস করতেই পারো। এবারে দুজনে মিলে একটু এদিক ওদিক খুঁজতেই পাওয়া গেল সেই আড়াআড়ি দুটো গাছ। তবে নারকেল গাছ নয়, কাঠবাদামের গাছ। গাছটা এমনভাবে উঠেছে যে একটু উঠে দুদিকে দুটো ডাল ভাগ হয়ে আড়াআড়ি উঠে গেছে। একটা জায়গায় তারা বড় পাথর দেখা গেল। গাছের মোটা ডাল দিয়ে সেটাকে চার দিতেই পাথরটা উঠে এলো। তবে বেশ কসরত করতে হলো। গর্তের ভিতর থেকে বেরোলো একটা বিশাল সিন্দুকের মতো পেটিকা, কাঠের তৈরি। হ্যারিস এবং মহেন্দ্র মিলে অনেক কষ্টে তুলল বাক্সটাকে। বাক্স খুলতেই চোখ যেন ধাঁধিয়ে গেল। সোনা, রূপো, হিরে, দামি পাথর দিয়ে ভর্তি বাক্সটা। মহেন্দ্র পেটির ভিতরে হাত দিতেই যাচ্ছিল। হ্যারিস হঠাৎ ওকে আটকালো। তারপরে একটা বাঁকা হাসি হেসে বলল, বখরার হিসাবটা কি হলো? মহেন্দ্র বলল, ঠিক আছে, হিসাবটা করেই নেওয়া যাক। হ্যারিস আবার বাঁকা হাসি হেসে বলল,
এই মাল ভাইকিংদের লুটের মাল। ভাইকিং প্যাট্রিকের দলের সম্পত্তি, এবং সেই দলের বেঁচে থাকা একমাত্র ভাইকিং আমি, হ্যারিস। তুমি একজন বন্দী মাত্র, তাই তোমার অধিকার কী করে আসে এটার উপরে? মহেন্দ্র এটা আশা করেনি। হ্যারিসের গাছের ডাল তুলে ওকে আঘাত করতেই যাচ্ছিল, হঠাৎ কোথা থেকে একটা বল্লম উড়ে এসে হ্যারিসের কবজিতে গেঁথে গেল। হ্যারিস একটা জোর চিৎকার করে বসে পড়ল, নিষ্ফল রাগে গজরাতে শুরু করলো। এবারে পাহাড়ের পাশ থেকে বেরিয়ে এলো একটা ছেলে, মহেন্দ্রের সমান বয়স হবে, মাথায় একটা ফেট্টি বাঁধা, পেশিবহুল দেহ এবং গায়ের রং ভাইকিংদের মতোই। সে এগিয়ে এলো, মহেন্দ্রকে বলল, আমার নাম হ্যারি, ভাইকিং হেনরিক আমার বাবা। তোমার পরিচয়? এই বদমাইশটাকে চেনো? এই কী করে তোমার কাছে এলো? মহেন্দ্র অবাক হয়ে গেল। হ্যারির নাম আগেই শুনেছিল, সে কী করে বেঁচে গেল? মহেন্দ্র নিজে পরিচয় দিল, আমি মহেন্দ্র, ভারতবর্ষ থেকে আসছি। তোমার নাম শুনেছি তোমার বাবার কাছে, আমি আপাতত ওনার দলেই আছি। উনি আমাকে অসুস্থ অবস্থায় আশ্রয় দিয়েছেন। তা ভাই, তুমি তো শুনলাম ডুবে গিয়েছিলে জাহাজ ডুবি হয়ে, বেঁচে গেলে কিভাবে? হ্যারি বলল, প্যাট্রিকের সাথে হাতাহাতি লড়াই করতে করতে আমাদের জাহাজ তো ডুবে গেল। হঠাৎ একটা ডুবো পাহাড়ের সাথে ঠক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে প্যাট্রিক অজ্ঞান হয়ে জলের নিচে চলে গেল। সে নিশ্চয়ই আর বেঁচে নেই। আমি একটা কাঠ আঁকড়ে ধরে ভেসে রইলাম। প্রায় 12 ঘন্টা ওইভাবে ছিলাম। স্রোতের টানে কীভাবে যেন এই দ্বীপে এসে উঠলাম। অনেক চোট আঘাত পেয়েছিলাম, একটু শরীর ঠিক লাগতেই আস্তে আস্তে উঠে হাঁটাচলা শুরু করছিলাম আজকে। তখনই তোমাদের গলার আওয়াজ পেলাম। তা এই বদমাইশটাকে এখানে শেষ করে দেওয়া যাক। না না, আমাকে ক্ষমা করে দাও। বলতে বলতে পিছু হটতে হটতে সমুদ্রের বেলাভূমির দিকে দৌড় লাগাতে গেল হ্যারিস। কিন্তু ঠিক তখনই হঠাৎ কাছাকাছি সমুদ্রের জলে একটা আলোড়ন তৈরি হলো। বিশাল কিছু একটা যেন জলের ভিতরে নড়াচড়া করছে। তারপরেই প্রবল জলোচ্ছ্বাসের সঙ্গে জল থেকে মাথা তুলল বিশাল একটা সাপ। মহেন্দ্রর মনে হলো যেন বাসুকিনাগ স্বয়ং সমুদ্র থেকে মাথা তুললেন। বিকট একটা হিস হিস আওয়াজ তুলে সাপটা প্রায় চোখের নিমেষে ছোঁ মেরে হ্যারিসকে মুখে তুলে নিল। তারপর আবার ভুস করে সমুদ্রের ভিতরে তলিয়ে গেল। ইতিমধ্যে হেনরিক একটু চিন্তায় পড়ে গেছেন, সঙ্গে জর্ডানও। মহেন্দ্র সকালে বেরিয়ে গেছে, কিন্তু এখনও ফেরেনি। সে ঠিক আছে তো? জর্ডান পরামর্শ দিল যে বেশি দেরি না করে মহেন্দ্রকে খুঁজতে বেরিয়ে যাওয়া দরকার। বলা যায় না, যদি কিছু আপদ বিপদ হয়ে গিয়ে থাকে। কথাটা নেহাত উড়িয়ে দিতে পারল না হেনরিক। সময় থাকতে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি বললেন, তাই যাওয়া যাক। প্রথমে ঠিক হলো দুজনেই এজন্যে যথেষ্ট। তবে দলের বাকিরা বেশ আপত্তি করলো জর্ডান এবং হেনরিককে নির্জন জায়গাতে ছেড়ে দিতে। তাই প্রায় 15-20 জনের একটা দল কুড়ুল তলোয়ার সব নিয়ে চলল। সবাই হাতে জ্বলন্ত মশাল নিয়ে এলো। সবাই মহেন্দ্র নাম ধরে ডাকতে লাগলো। ক্রমশ পাথুরে পাহাড়ি জায়গাতে ঢুকে পড়তে শুরু করলো সবাই। প্রথমে মাঝি মাল্লারা একটু ভয়ে ভয়ে চারদিক দেখছিল। বলা তো যায় না কোথা থেকে জোরমাজ্ঞান এসে হাজির হয়। সবাই মহেন্দ্রর নাম ধরে ডাকাডাকি শুরু করলো। কিছুক্ষণ ডাকাডাকির পরে মহেন্দ্র একটা উঁচু ঢিবির উপর থেকে সাড়া দিল, আমি এখানে, সবাই চলে এসো। হেনরিক আর দলবল দৌড়ে গেল সেখানে। হ্যারিকে দেখতে পেয়ে পুরো দলটাই খুশির মেজাজে। সেদিন আর ফেরা হলো না। তবে হ্যারিসের খবরটা শুনে হেনরিক বললেন, যেমন কর্ম তেমন ফল। নচ্ছারটার সাথে যা হয়েছে ঠিক হয়েছে, তবে জোরমাজ্ঞান যখন একবার এখানে এসেছে, আমাদের আর সত্যি সত্যি এখানে থাকা ঠিক না। হ্যারি এবং মহেন্দ্র তার কথা সম্মতি দিল। পরদিন সকালে জাহাজ ছাড়লো। এরপরে মহেন্দ্র ওই দলেই থেকে গেল। যেহেতু দেশে ওর নিজের বলতে কেউ ছিল না, তাই আর দেশে ফেরাও হয়নি। এগিয়ে গেল ওরা আবার কোনো রোমাঞ্চকর অভিযানের দিকে।